আদালতের ঘরের পরিবেশ গম্ভীর আর শীতল ছিল। হালকা ক্রিম রঙের দেয়াল, ধূসর রঙের পালিশ করা কাঠের বেঞ্চগুলো নিস্তব্ধভাবে সারিতে সাজানো ছিল। সবকিছু একটা শ্বাসরুদ্ধকর দূরত্বের অনুভূতি দিচ্ছিল। প্রিয়া প্রথম সারিতে বসেছিল। তার ছোট্ট শরীরটা যেন সেই বিশাল হলঘরে হারিয়ে গিয়েছিল। সে একটা সাধারণ সাদা শার্ট পরেছিল এবং তার লম্বা কালো চুলগুলো পরিপাটি করে পেছনে বাঁধা ছিল। তার হাত শক্ত করে তার 5 বছরের ছেলেকে ধরেছিল, যে শান্তভাবে তার কোলে বসেছিল। আরভের বড় বড় কালো চোখ অবাক হয়ে চারদিকে দেখছিল, এবং সে মাঝে মাঝে তার মাথা মায়ের বুকে ঘষছিল, যেন নিরাপত্তা খুঁজছিল। তাদের সামনে অন্য পাশে করণ বসেছিল। সে একটা দামি কালো স্যুট পরেছিল, তার চুল পরিপাটি করে আঁচড়ানো ছিল, এবং তার চেহারায় একজন সফল ব্যবসায়ীর শীতলতা আর দৃঢ়তা ফুটে উঠছিল। সে সোজা হয়ে বসেছিল, তার হাত দুটো টেবিলের ওপর পরস্পরের সাথে জড়ানো ছিল, এবং তার চোখ একবারের জন্য স্ত্রী আর ছেলের দিকে ছিল না। তাদের মাঝে একটা অদৃশ্য কিন্তু গভীর ফাটল ছিল, যা 10 বছরের ভালোবাসাকে কবর দেওয়ার জন্য যথেষ্ট ছিল। জজের ধীর কণ্ঠস্বর প্রতিধ্বনিত হল। আইনি শব্দাবলী সেই শান্ত পরিবেশে মিশে যাচ্ছিল। মিস্টার করণ, মিসেস প্রিয়া, আপনারা কি দুজনেই আপনাদের সিদ্ধান্তের ওপর ভালোভাবে চিন্তা করেছেন? বিয়ে কোনো রসিকতা নয়। করণ দৃঢ়তার সাথে উত্তর দিল। তার কণ্ঠে সামান্যতম ইতস্তত ছিল না। জজ সাহেব, আমি সিদ্ধান্ত নিয়েছি। আমার মনে এখন তার জন্য কোনো অনুভূতি নেই। পুরো ঘর যেন থমকে গেল। প্রিয়া তার মুখ নিচু করল। তার কাঁধ দুটো সামান্য কাঁপছিল। সে কাঁদল না, কিন্তু যন্ত্রণা তার বিষণ্ণ চোখে স্পষ্ট ফুটে উঠছিল। সে তর্ক করতে চাইছিল না, নাই বা কাউকে আটকাতে চাইছিল। এই মুহূর্তে সে শুধু তার ছেলের হেফাজত চাইছিল। করণের উকিল, একজন মাঝবয়সী চতুর দেখতে লোক, শর্তগুলো বলতে শুরু করল। জজ সাহেব, সম্পত্তির বিষয়ে আমার মক্কেল শ্রী করণ প্রিয়াজিকে একটি অ্যাপার্টমেন্ট এবং মাসিক ভরণপোষণ দিতে রাজি আছেন। সন্তানের হেফাজতের বিষয়ে, যেহেতু শ্রী করণের আর্থিক অবস্থা ভালো এবং তিনি সন্তানকে এক উজ্জ্বল ভবিষ্যৎ দিতে পারেন, আমরা প্রস্তাব করছি যে আরবের হেফাজত শ্রী করণকে দেওয়া হোক। প্রিয়া চমকে গেল। এটাই ছিল তার সবচেয়ে বড় ভয়। সে সবকিছু হারাতে পারত, কিন্তু তার ছেলেকে নয়। তার কম্পিত কণ্ঠে প্রায় একটা মিনতি ছিল। জজ সাহেব, আমার কোনো সম্পত্তি চাই না। আমি শুধু আমার ছেলেকে মানুষ করতে চাই। আমি নিজে তার দেখাশোনা করতে পারি। করণের ঠোঁটে একটা অহংকারী হাসি ফুটে উঠল। তুমি তার দেখাশোনা কিভাবে করবে? তোমার সেই ছোট্ট অফিসের মাইনে দিয়ে, নাকি গ্রামে গিয়ে তোমার বৃদ্ধ বাবার বোঝা হবে? আমার ছেলের সেরা জিনিসগুলো পাওয়া উচিত। তার কথাগুলো প্রিয়ার হৃদয়ে অদৃশ্য ছুরির মতো বিঁধে গেল। সে তার ছেলেকে আরও শক্ত করে চেপে ধরল, যেন ভয় পাচ্ছিল যে কেউ তাকে ছিনিয়ে নেবে। আরব তার মায়ের চাপ আর দুঃখ অনুভব করছিল। সে প্রিয়ার কোল থেকে নামল এবং তার ছোট ছোট পায়ে এগিয়ে গেল, সেই টেবিলের কাছে পৌঁছাল যেখানে তার বাবা বসেছিলেন। পুরো ঘর সেই শিশুর কাজটা নিস্তব্ধভাবে দেখছিল। সে তার নিষ্পাপ চোখ তুলে তার বাবার দিকে তাকাল। তার চোখে কোনো অভিযোগ ছিল না। তার ছোট্ট হাত করণের স্যুটের কোণটা ধরল। করণ একটু চমকে গেল। আদালতে আসার পর এই প্রথম সে সত্যিই তার ছেলের চোখে তাকাল। আরবের ঠোঁট নড়ল এবং তার ছোট্ট কিন্তু স্পষ্ট কণ্ঠস্বর সেই শান্ত ঘরে প্রতিধ্বনিত হল। বাবা, আমাকে ক্ষমা করে দাও, কারণ আমি তোমাকে সেই আন্টির মতো খুশি করতে পারি না। করণ হতবাক হয়ে গেল। বেটা, বাবা, আমি মাকে খুব কাঁদতে দেখেছি। পুরো ঘর স্তব্ধ হয়ে গেল। একটা শিশুর সাধারণ কথায় হাজার হাজার কিলো ওজন ছিল। আরব তার স্পষ্ট কণ্ঠে বলতে থাকল, যেন কোনো সতর্কতার ঘণ্টা বাজছে। যেদিন থেকে তুমি বাড়ি আসো না, মা একা একা কাঁদতে থাকে। সে বলে যে সে ঠিক আছে, কিন্তু আমি জানি যে সে দুঃখী। বাবা, মাকে আমার সাথে বাড়ি যেতে দাও না। আমার বড় বাড়ি চাই না, আমার শুধু মায়ের হাসি চাই। ছেলের প্রতিটি কথা করণের হৃদয়ের গভীরে হাজার হাজার সূঁচের মতো বিঁধছিল। তার শীতলতা আর অহংকারের মুখোশ পলকে ভেঙে গেল। সে তার ছেলের নিষ্পাপ মুখ দেখল, এবং তারপর দূরে বসা সেই মহিলাকে দেখল, যার দুর্বল কাঁধ দুটো ভীষণ কাঁপছিল। 10 বছর আগের ছবিগুলো হঠাৎ তার মাথায় ঝলসে উঠল। সেই মেয়েটির ছবি, যার হাসি সকালের রোদের মতো উজ্জ্বল ছিল, যে তার সাথে সবচেয়ে কঠিন দিনগুলোতে পাশে দাঁড়িয়েছিল। সেই হাসি একসময় তার পুরো পৃথিবী ছিল। কিন্তু সে সেটা কখন হারাল? সেই পাথর হৃদয় বলে বিবেচিত লোকটির গালে অশ্রুর প্রথম ফোঁটা গড়িয়ে পড়ল। দ্বিতীয়, তৃতীয়, এবং তারপর সে নিজেকে আর ধরে রাখতে পারল না। করণ, সেই শীতল আর কঠোর বিলিয়নিয়ার, টেবিলের ওপর ঝুঁকে পড়ল এবং নিজের মুখ হাতে লুকিয়ে আদালতেই হাউমাউ করে কাঁদতে লাগল। তার কান্নার আওয়াজ সেই নিস্তব্ধতাকে চিরে দিল,
এগুলো দুর্বলতার অশ্রু ছিল না, এগুলো ছিল একটা দেরিতে হওয়া অনুশোচনার অশ্রু, একটা এমন হৃদয়ের অশ্রু যা এইমাত্র উপলব্ধি করল যে সে পৃথিবীর সবচেয়ে মূল্যবান জিনিসটা হারিয়েছে। 12 বছর আগে মুম্বাই তাদের স্বাগত জানিয়েছিল হঠাৎ করে হওয়া বৃষ্টি আর ঝলসে দেওয়া রোদ দিয়ে। করণ তখন ইঞ্জিনিয়ারিংয়ের এক নতুন গ্র্যাজুয়েট ছিল, রোগা, শ্যামবর্ণ, যার পকেটে 100 টাকাও খুব কম থাকত। প্রিয়া টিচিং কলেজের ফাইনাল ইয়ারের ছাত্রী ছিল, শান্ত, সরল, লম্বা চুলের এবং সবসময় রোদের মতো হাসি মাখা মুখের সাথে। তারা একটা সাধারণ ধাবায় দেখা করেছিল। করণ সেখানে ওয়েটারের কাজ করত এবং পৃথা প্রতিদিন দুপুরে খাবার খেতে আসত। সে খেয়াল করল যে মেয়েটি সব সময় সবচেয়ে সস্তা থালা অর্ডার করত এবং খাবার শেষ হওয়ার পর সামান্য ডাল চেয়ে নিয়ে সাদা ভাতের সাথে খেত। একদিন প্রিয়াকে একা বসে থাকতে দেখে করণ তার থালা নিয়ে তার কাছে এলো। নমস্তে, আমি কি এখানে বসতে পারি? প্রিয়া একটু ইতস্তত করল, কিন্তু তারপর মাথা নেড়ে দিল। জি বসুন, আমি করণ, আমি তোমাকে প্রায়ই এখানে দেখেছি। আমি প্রিয়া, এখানে খাবার সস্তা পাওয়া যায়। সে নিষ্পাপভাবে হাসল এবং তার হাসি সেই ছোট ভ্যাপসা ধাবার কোণটাকে আলোকিত করে দিল। সেই দিনের পর তারা আরও কথা বলতে লাগল। করণ তাকে তার নিজের সফটওয়্যার কোম্পানি তৈরির স্বপ্নের কথা বলল, তার গ্রামের গরিব পরিবারের কথা বলল। প্রিয়া তাকে একজন শিক্ষিকা হওয়ার নিজের ইচ্ছার কথা বলল এবং কিভাবে তার বাবা গ্রামে একা থেকে তার মেয়েকে পড়াচ্ছিলেন। তারা একে অপরের মধ্যে সেই তরুণদের সহানুভূতি খুঁজে পেয়েছিল, যারা বাড়ি থেকে দূরে ছিল, যাদের মনে আকাঙ্ক্ষা আর উদ্বেগ দুটোই ছিল। তাদের ভালোবাসা ঘাসের মতো স্বাভাবিকভাবেই বেড়ে উঠেছিল, কোনো দামি ডেটিং নয়, কোনো দামি উপহার নয়। তাদের খুশি ছিল শুধু উইকেন্ডে পার্কে একসাথে ঘোরা বা সেই গরম বড়া পাও যেটা করণ কাজের পর তাড়াতাড়ি কিনে অর্ধেক প্রিয়াকে দিত। তুমি বেশি খাও, তুমি অনেক পরিশ্রম করো। প্রিয়া বড় অংশটা তার দিকে ঠেলে দিত। করণ হাসত আর তার মাথায় হাত বুলিয়ে দিত। তুমি খাও যাতে পড়াশোনার জন্য শক্তি পাও, আমি পুরুষ মানুষ, যেভাবে হোক খেয়ে নেব, শুধু তুমি পাশে থাকলে নুন ভাতও সুস্বাদু লাগে। তার সত্যিকারের কথাগুলো প্রিয়ার হৃদয় ছুঁয়ে যেত। সে জানত যে সে সঠিক মানুষটিকে বেছে নিয়েছে। প্রিয়া গ্র্যাজুয়েট হওয়ার পর পড়ানো শুরু করল না, বরং একটা ছোট কোম্পানিতে অ্যাকাউন্টেন্টের চাকরি নিল, যাতে তার একটা স্থিতিশীল আয় হয় এবং সে করণের স্বপ্ন পূরণে সাহায্য করতে পারে। তারা শহরের উপকণ্ঠে একটা ছোট ঘর ভাড়া নিল, যেখানে শুধু একটা বিছানা আর একটা ছোট টেবিল রাখার জায়গা ছিল। গরমে সেটা আগুনের মতো উত্তপ্ত হতো আর বৃষ্টিতে চারদিক থেকে টপটপ করে জল পড়ত। করণ ছোটখাটো প্রজেক্ট নেওয়া শুরু করল। সে দিন রাত কাজ করত, কখনো কখনো খাওয়া দাওয়াও ভুলে যেত। প্রিয়া সবসময় তার সাথে থাকত, কখনো তার জন্য কফি বানাতো, তো কখনো গরম ম্যাগির বাটি। একটু বিশ্রাম নাও, এত কাজ করা স্বাস্থ্যের জন্য ভালো নয়, প্রিয়া চিন্তা করত। করণ তাকে তার বাহুতে ভরে নিত, তার চুলের চেনা সুগন্ধে শ্বাস নিত। আমাকে চেষ্টা করতে হবে প্রিয়া, আমি তোমাকে সবসময় এভাবে গরিবিপা রাখতে পারি না। আমি কথা দিচ্ছি, শুধু কয়েকটা বছর আর আমি তোমাকে একটা ভালো জীবন দেব। আমি তোমার জন্য একটা বড় বাড়ি কিনব, যেখানে একটা বারান্দা থাকবে, যেখানে তুমি তোমার পছন্দের গোলাপ ফুল লাগাতে পারবে। প্রিয়া তার মাথা তার বুকে রাখল আর আস্তে করে বলল, আমার বড় বাড়ি চাই না, আমার শুধু তোমাকে চাই। আমাদের বাড়ি যেখানেই হোক, শুধু সেখানে তুমি আর আমি থাকতে হবে। সেই দিনগুলো হয়তো বস্তুগতভাবে গরিব ছিল, কিন্তু তারা ভালোবাসা আর আশা নিয়েছিল ভীষণ ধনী। তারা একসাথে ঝলসে দেওয়া রোদ আর ঠান্ডা বর্ষার রাত কাটিয়েছিল। একটা টাকা, প্রতিটি চিন্তা আর প্রতিটি বড় স্বপ্ন ভাগ করে নিয়েছিল। তাদের ভালোবাসা সবচেয়ে সরল আর সত্যিকারের জিনিস দিয়ে তৈরি ছিল, যেমন অনুর্বর মাটিতে গভীরভাবে শিকড় গেড়ে থাকা একটা গাছ, যা একদিন ফল দেওয়ার অপেক্ষায় আছে। গ্র্যাজুয়েশনের 2 বছর পর করণ আর প্রিয়া বিয়ে করার সিদ্ধান্ত নিল। তাদের বিয়েতে কোনো জমকালো ভোজ ছিল না, কোনো সাজানো গাড়ি ছিল না, শুধু তাদের সেই ছোট ভাড়ার ঘরে কিছু ঘনিষ্ঠ বন্ধুদের সাথে একটা সাধারণ খাবার ছিল। প্রিয়া একটা সাধারণ সাদা শাড়ি পরেছিল, যা কেনার জন্য সে কয়েক মাসের মাইনে জমিয়েছিল। করণ তার সেই পুরনো সাদা শার্টটা পরেছিল, যার কাঁধ ক্ষয়ে গিয়েছিল। প্রিয়ার বাবা গ্রাম থেকে তার মেয়ের খুশিতে সামিল হতে এসেছিলেন। তিনি দেখলেন যে তার জামাই গরিব হলেও সৎ এবং তার মেয়েকে খুব ভালোবাসে। তিনি শুধু করণের হাত ধরে বললেন, বেটা, আমার কাছে তোমাদের দুজনকে দেওয়ার মতো কিছু নেই, শুধু আশা করি যে তুমি প্রিয়ার খেয়াল রাখবে। সে খুব সরল আর পরিশ্রমী, তাকে কখনো দুঃখ দিও না।
করণ তার হাত শক্ত করে ধরল এবং দৃঢ় কণ্ঠে বলল, আমি আপনাকে কথা দিচ্ছি বাবাজি, আমি এই পুরো জীবনে প্রিয়ার চোখে দুঃখের এক ফোঁটা জলও আসতে দেব না। তাদের বাসর রাতে সেই সাধারণ ঘরে প্রিয়া তার মাথা স্বামীর কাঁধে রাখল। বাইরে বৃষ্টির ফোঁটা টপ টপ করে পড়ছিল। শোনো, এখন আমাদের বিয়ে হয়ে গেছে, তোমার কি বোঝা মনে হচ্ছে? করণ ঘুরল আর তার কপালে আলতো করে চুমু খেল। না, আমার তো আরও সাহস হয়েছে। আজ থেকে তুমি আমার স্ত্রী, আমার পরিবার। বাইরের সব ক্লান্তি ঘরে এসে তোমাকে দেখেই শেষ হয়ে যায়। প্রিয়া খুশি হয়ে হাসল। সে ড্রয়ার থেকে একটা পুরনো সঞ্চয়ের বই বের করল। এটা সেই টাকা যা আমি কাজ শুরু করার পর থেকে জমিয়েছি। বেশি না, কিন্তু আমরা এটা দিয়ে শুরু করতে পারি। তুমি এটা তোমার কাজে লাগাও, আমার বিশ্বাস আছে যে তুমি সফল হবে। করণ সেই বইটা হাতে নিল। তার হৃদয় আবেগে ভরে গেল। টাকা বেশি ছিল না, কিন্তু এটা ছিল তার কাছে থাকা সব কিছু। সে তার স্ত্রীকে শক্ত করে জড়িয়ে ধরল। সেই ত্যাগ আর পূর্ণ বিশ্বাস অনুভব করল যা সে তার ওপর করত। ধন্যবাদ আমার স্ত্রী, আমি তোমার কাছে অনেক ঋণী। আমরা স্বামী স্ত্রী কেমন ঋণ? যখন তুমি অনেক টাকা কামাবে সব আমাকেই রাখার জন্য দিও। প্রিয়া মজা করে বলল, কিন্তু তার চোখে বিশ্বাসের ঝলক ছিল। তাদের বিবাহিত জীবন এভাবেই শুরু হয়েছিল। সকালে প্রিয়া তাড়াতাড়ি উঠে দুজনের জন্য ব্রেকফাস্ট বানাত। করণ তাকে কাজে নামিয়ে দিত এবং তারপর নিজের কোম্পানিতে যেত। সন্ধ্যায় তারা একটা সাধারণ খাবারে একসাথে বসত, একে অপরকে দিনের ভালো মন্দ কথা বলত। যদিও জীবনে এখনও অভাব ছিল, কিন্তু সেই ছোট ঘরটা সবসময় হাসি আর উষ্ণতায় ভরে থাকত। করণ তার প্রথম গ্রাহকদের পেতে শুরু করল। সে পরিশ্রমের সাথে কাজ করল এবং তার খ্যাতি আর প্রতিভা ধীরে ধীরে স্বীকৃতি পেতে লাগল। আয়ও আগের চেয়ে ভালো হলো। এখন সে প্রিয়াকে শুধু ডাল ভাত খেতে দিত না। যখনই সে মাইনে পেত, সে সবার আগে তার স্ত্রীকে একটা ভালো রেস্টুরেন্টে খেতে নিয়ে যেত। আরও খাও, তুমি খুব রোগা হয়ে গেছ। সে প্রিয়ার বাটিতে খাবার ভরে দিত। প্রিয়া তাকে দেখত, তার চোখে আনন্দ ঝিলিক মারত। তুমিও খাও, তোমাকে খুব ফ্যাকাশে দেখাচ্ছে। তারা এভাবেই একে অপরের ছোট ছোট কিন্তু ভালোবাসাপূর্ণ কাজ দিয়ে খেয়াল রাখত। একদিন প্রিয়া খবর দিল যে সে গর্ভবতী। করণ একটা শিশুর মতো আনন্দে চিৎকার করে উঠল। সে প্রিয়াকে তুলে নিয়ে কয়েকবার পাক ঘোরাল। সত্যি, আমি বাবা হতে চলেছি। হে ভগবান, আমি খুব খুশি। প্রিয়া সে হাঁটু গেড়ে বসল আর তার কানে ফিসফিস করে বলল, আমার প্রিয় সন্তান, বাবা তোমার অপেক্ষা করছে, তুমি সুস্থ থেকো। সেই দিন থেকে করণ আরও কঠোর পরিশ্রম করতে লাগল। সে চাইছিল যে তার সন্তান যখন জন্মাবে তখন সে একটা প্রাচুর্যপূর্ণ জীবন পাক। সে আরও কাজ নিতে শুরু করল, এমনকি উইকেন্ডেও কাজ করত। প্রিয়ার তার পরিশ্রম দেখে দুঃখ হতো, কিন্তু সে তাকে আটকাল না। সে জানত যে সে এই সব তাদের দুজনের আর সন্তানের জন্য করছে। আরবের জন্ম তাদের অসীম ভালোবাসা আর শুভেচ্ছার মধ্যে হয়েছিল। ছেলের আগমনে তাদের ছোট্ট বাড়িটা আরও পূর্ণ হয়ে গেল। তাদের কাছে সেই সব কিছুই ছিল যা তারা স্বপ্ন দেখেছিল। একটা সুখী পরিবার, একটা মজবুত ভালোবাসা এবং এক উজ্জ্বল ভবিষ্যৎ যা এগিয়ে অপেক্ষা করছিল। বিয়ের 5 বছর পর করণের অক্লান্ত পরিশ্রম অবশেষে ফল দিল। সে কিছু বন্ধুদের সাথে মিলে একটা ছোট প্রযুক্তি কোম্পানি শুরু করল। একটা বড় প্রজেক্টের সাফল্যের কারণে কোম্পানি দ্রুত এগিয়ে গেল। একজন সাধারণ কর্মচারী থেকে করণ ডিরেক্টর হয়ে গেল এবং টাকা বর্ষণ হতে শুরু করল। সে সবার আগে তার পুরনো প্রতিশ্রুতি পূরণ করার কাজটা করল। সে শহরের উপকণ্ঠে একটা বড় ভিলা কিনল, যেখানে একটা বড় বাগান ছিল যাতে প্রিয়া গোলাপ ফুল লাগাতে পারে। নতুন বাড়িতে যেতে যেতে প্রিয়া প্রতিটি ঘরে ঘুরছিল, যেন কোনো স্বপ্ন দেখছিল। শুনো, এটা কি সত্যি আমাদের বাড়ি? এটা তো অনেক বড়। করণ তাকে পেছন থেকে জড়িয়ে ধরল, তার চিবুক তার কাঁধে রাখল। হ্যাঁ, এটা সত্যি, আমি বলেছিলাম না, এটা আমাদের বাড়ি। এখন থেকে তোমার আর ছেলের কোনো কষ্ট হবে না। প্রিয়া আবেগপ্রবণ হয়ে গেল, তার চোখ ভরে এলো। সে ঘুরে তার স্বামীকে জড়িয়ে ধরল। ধন্যবাদ আমাদের জন্য এত পরিশ্রম করার জন্য, ধন্যবাদ। বাড়ি গোছানোর পর করণ তার মা সরিতাজিকে গ্রাম থেকে সাথে থাকার জন্য ডাকার সিদ্ধান্ত নিল। সরিতাজি একজন সম্ভ্রান্ত কিন্তু কিছুটা কঠোর মহিলা ছিলেন। তার ছেলেকে সফল আর বড় বাড়িতে দেখে তিনি খুব গর্বিত হলেন। প্রথম দিকে তিনি প্রিয়ার সাথে বেশ ভালোই ছিলেন, কিন্তু মনে মনে তার সবসময় মনে হতো যে তার পুত্রবধূ তার প্রতিভাবান ছেলের যোগ্য নয়। প্রিয়া, তুমি বাড়িতে সন্তানের দেখাশোনা করো, এটা ভালো কথা, কিন্তু তোমার পোশাকের দিকেও একটু মনোযোগ দেওয়া উচিত। তোমার স্বামী এখন একজন ডিরেক্টর, তার বাইরে অনেক লোকের সাথে দেখা করতে হয়। তোমার ভালো জামাকাপড় পরা উচিত, না হলে লোকে হাসবে। সরিতাজি পরামর্শ দিলেন। প্রিয়া শুধু জি বলল। তার ব্র্যান্ডেড কাপড় আর সামাজিক পার্টির অভ্যাস ছিল না।
তার খুশি এখনও তার স্বামী আর ছেলের জন্য নিজের হাতে সুস্বাদু খাবার বানানো আর তার ছোট্ট বাগানের দেখাশোনা করার মধ্যে ছিল। করণের কাজ দিন দিন ব্যস্ত হতে থাকল। তাকে প্রায়ই গ্রাহকদের সাথে দেখা করতে যেতে হতো এবং বাড়িতে খাওয়া কম হলো। স্ত্রীকে করা ফোনও ছোট হয়ে গেল, যার বেশিরভাগই তাড়াহুড়োতে দেওয়া তথ্য হতো। আমি মিটিংয়ে ব্যস্ত, পরে কথা বলছি। আজ রাতে আমাকে এক পার্টনারের সাথে দেখা করতে হবে। তুমি আর ছেলে খেয়ে নিও, আমার অপেক্ষা করো না। প্রিয়া পরিবর্তন অনুভব করল, কিন্তু সে নিজেকে সান্ত্বনা দিল যে সে পুরো কোম্পানির বোঝা বহন করছে, তাই তার ব্যস্ত থাকা স্বাভাবিক। সে শুধু চুপচাপ তার স্বাস্থ্য নিয়ে চিন্তিত থাকত। এক রাতে করণ খুব দেরিতে বাড়ি ফিরল। তার শরীর থেকে মদ আর এক অদ্ভুত মহিলার পারফিউমের গন্ধ আসছিল। প্রিয়া তাকে ধরে সাহায্য করতে এলো এবং আস্তে করে ভ্রু কোচকাল। আপনি আবার খুব বেশি মদ খেয়েছেন। করণ তার হাত ঝেড়ে সরিয়ে দিল। তার কণ্ঠে কিছুটা বিরক্তি ছিল। তুমি কি জানো, যদি আমি সামাজিক মেলামেশা না করি তবে চুক্তি কিভাবে সই হবে? তুমি তো শুধু বাড়িতে রান্নাঘরে ঘেরা থাকো, তুমি আমার চাপ কিভাবে বুঝবে? করণের কথাগুলো প্রিয়াকে স্তব্ধ করে দিল। প্রথমবারের মতো সে তার সাথে এত দূরত্ব আর তিরস্কার ভরা সুরে কথা বলল। সে কিছু বলল না, শুধু চুপচাপ তার জন্য আদার চা বানালো এবং তার হৃদয়ে একটা অস্থিরতা জন্ম নিল। সেই সুখী বাড়িতে প্রথম ফাটল পড়তে শুরু করেছিল, যা তারা এত পরিশ্রম করে তৈরি করেছিল। বাড়ি যত বড় আর জমকালো হতে থাকল, দ্রুত হৃদয়ের মধ্যে দূরত্ব তত বাড়তে থাকল। প্রিয়া উপলব্ধি করতে শুরু করল যে যখন মানুষের কাছে সবকিছু এসে যায়, তখন সে সহজেই গরিবের দিন আর পুরনো প্রতিশ্রুতিগুলো ভুলে যায়। তার সেই ছোট ভাড়ার ঘরটার কথা মনে পড়ল, যেখানে শুধু ভালোবাসা আর হ্যাঁ ছিল, আজকের মতো বিলাসিতা আর শীতলতা নয়। করণের কোম্পানি দিন দিন বাড়তে থাকল। সে বাণিজ্য জগতে এক পরিচিত নাম হয়ে গেল। সামাজিক সম্পর্ক, পার্টি তার জীবনের এক অপরিহার্য অংশ হয়ে উঠল, আর সেখান থেকেই প্রলোভনও আসতে লাগল। করণ বদলে গেল। সে এখন আর সেই সরল, সৎ ছেলেটি ছিল না। সে তার বাইরের রূপের দিকে মনোযোগ দিতে লাগল। ব্র্যান্ডেড স্যুট, দামি ঘড়ি, বিলাসবহুল গাড়ি। তার কথা বলার ধরনও বদলে গেল। সে অহংকারী আর কিছুটা উদ্ধত হয়ে গেল। সে বাড়ি কম আসতে লাগল এবং যখনই আসত তখন নিজের সাথে ক্লান্তি, বিরক্তি আর কিছু রহস্য নিয়ে আসত। প্রিয়া আগের মতোই ছিল, এক শান্ত স্ত্রী যে চুপচাপ পরিবারের দেখাশোনা করত। সে তার স্বামীর মধ্যে আসা পরিবর্তন স্পষ্ট অনুভব করল, কিন্তু তার বুঝতে পারছিল না যে কি করা উচিত। সে তার সাথে কথা বলার চেষ্টা করল। আপনি আজকাল খুব ক্লান্ত দেখাচ্ছেন, কেন আমরা কিছুদিনের জন্য কোথাও ঘুরতে যাই না? আমরা সবাই একসাথে যাব। করণ পাশ কাটিয়ে গেল। তুমি সব সময় এই বাজে জিনিস নিয়ে ভাবো। কোম্পানিতে এত কাজ, আমরা কিভাবে যেতে পারি? তুমি বাড়িতে ছেলের ভালোভাবে দেখাশোনা করো, এটাই যথেষ্ট। আমার বিষয়ে মাগ গলাও না। তার উদাসীনতা প্রিয়ার হৃদয় ভেঙে দিল। সে জানত যে তাদের মাঝে এখন শুধু ভৌগোলিক দূরত্ব ছিল না। যখন সে কাজ থেকে বাইরে যেত, বরং একটা গভীর ফাটল ছিল, যা তাদের একই বাড়িতে থেকেও আলাদা করে দিচ্ছিল। আর তারপর তান্নার আগমন হল। তান্না করণের নতুন সেক্রেটারি ছিল। সে তরুণ, সুন্দরী, লম্বা কোঁকড়ানো চুল আর আকর্ষণীয় শরীরের অধিকারিণী ছিল। তান্না চতুর, দ্রুত এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ, সে জানত যে করণের মতো একজন সফল মানুষকে কিভাবে খুশি করতে হয়। সে শুধু কাজে ভালো ছিল না, বরং কথা বলতেও খুব পটু ছিল। স্যার, আপনি সত্যি খুব প্রতিভাবান। আমি আপনার খুব বড় প্রশংসক। আজ আপনার স্যুটটা খুব দারুণ লাগছে স্যার। তান্নার মিষ্টি প্রশংসাকরণের বাড়তে থাকা অহংকারের জন্য একটা উত্তেজক ওষুধের মতো ছিল। তান্নার সাথে তার প্রশংসা আর সম্মান পাওয়ার অনুভূতি হতো, যা সে এখন প্রিয়ার কাছে পেত না, যে কেবল রান্নাঘর আর বাচ্চার কথা বলত। একসাথে অনেক রাত পর্যন্ত কাজ করা, কাজের সময় লাঞ্চ করা, কাজের সূত্রে দূরের যাত্রা ধীরে ধীরে করণ আর তান্নাকে কাছে নিয়ে এলো। করণ তুলনা পড়তে শুরু করল। প্রিয়া বাড়িতে অগোছালো চুল আর সাধারণ পোশাকে থাকত। সবসময় বাচ্চার অসুস্থ হওয়া বা দুষ্টুমি করার কথা বলত। যেখানে তান্না সবসময় সুন্দর, আকর্ষণীয় থাকত, ব্যবসা আর দুনিয়ার বুদ্ধিদীপ্ত কথা বলত। সে ধীরে ধীরে ভুলে গেল যে বাড়িতে বসা সেই সাধারণ মহিলাটি একসময় রোদের মতো হাসতে জানা সেই মেয়েটি ছিল, যে তার সাথে একটা বড়াপাও ভাগ করে নিয়েছিল, যে তার শ্রম ত্যাগ করে তার কেরিয়ার গড়তে সাহায্য করেছিল। তার কেবল বর্তমানটাই চোখে পড়ছিল, প্রিয়ার মধ্যে বিরক্তি আর তান্নার মধ্যে নতুনত্ব আর আকর্ষণ। একদিন একটা সফল কন্ট্রাক্ট সই হওয়ার পার্টির পর করণ আর তান্না একটা বারে গেল। অন্ধকার আলো আর মধুর সঙ্গীতের মাঝে তান্না তার মাথা করণের কাঁধে রাখল। করণ, আমি জানি আপনি বিবাহিত, কিন্তু আমি আমার অনুভূতি নিয়ন্ত্রণ করতে পারছি না। আপনার সাথে আমি খুব নিরাপদ আর খুশি অনুভব করি। করণ নেশায় ছিল,
মদের নেশায় এবং তার পাশে বসা সুন্দরী মেয়েটির মিষ্টি কথার নেশায়। সে তাকে দূরে সরিয়ে দিল না। সেই রাতে প্রথমবারের মতো সে সেই স্ত্রীকে প্রতারণা করল যে তার সাথে ঝড়ো দিনের মধ্য দিয়ে গিয়েছিল। প্রথম ভুল পরের ভুলগুলোর রাস্তা খুলে দিল। করণ তান্নার সাথে সম্পর্কে আরও গভীরে ডুবে গেল। সে তাকে প্রকাশ্যে পার্টনারদের সাথে দেখা করাতে নিয়ে যেতে লাগল, তাকে দামি উপহার কিনতে লাগল। সে প্রিয়ার কাছে মিথ্যার পর মিথ্যা বলতে লাগল। সে তার নিজের বাড়িতেই একটা বিদেশী হয়ে গেল। ডিরেক্টর করণ আর তার সুন্দরী সেক্রেটারির সম্পর্কের গুজব কোম্পানিতে ছড়িয়ে পড়ল এবং তারপর পারস্পরিক বন্ধুদের কাছে পৌঁছাল। প্রিয়ার সবচেয়ে ভালো বন্ধু নেহা প্রথম জানতে পারল। সে তৎক্ষণাৎ প্রিয়ার বাড়িতে পৌঁছাল। প্রিয়া, তোমার স্বামীকে খুলে কথা বলতে হবে, তুমি এটা এভাবে যেতে দিতে পারো না। নেহা রেগেছিল। প্রিয়া, যে তার ছেলের জামাকাপড় ভাঁজ করছিল, তার হাতটা সামান্যক্ষণের জন্য থামল, কিন্তু তারপর সে তার কাজ করতে থাকল। সে তার বন্ধুর দিকে তাকালো। তার ঠোঁটে একটা বিষণ্ণ হাসি ছিল। এখন কি কথা বলবো নেহা? সে কি এখন আমার কথা শুনতেও চায়? তোমার এটা খুঁজে বের করতে হবে। সেই মেয়েটাকে, তোমার স্বামী তোমার সাথে এমন কেন করছে? তুমি তার জন্য কত কিছু ত্যাগ করেছ, সে কি সব ভুলে গেল? প্রিয়া চুপ রইল। সে জানত, সে সব কিছু জানত। সে তার স্বামীর ফোনে ভালোবাসার বার্তা দেখেছিল, যা সে মুছে দিতে ভুলে গিয়েছিল। সে প্রতি রাতে যখন সে বাড়ি ফিরত, তখন তার পোশাকে তান্নার পারফিউমের গন্ধ অনুভব করেছিল। সে ক্রেডিট কার্ডের বিল দেখেছিল, যা সেই দামি গহনাগুলোর জন্য ছিল, যা তার জন্য নয়। কিন্তু সে চুপ থাকা বেছে নিয়েছিল। তাই নয় যে সে দুর্বল বা সহনশীল ছিল, বরং তাই যে সে জানত যখন একটা পুরুষের হৃদয় বদলে যায়, তখন সব রকমের ঈর্ষা, জিজ্ঞাসাবাদ বা কান্নাকাটি ব্যর্থ হয়ে যায়। এটা শুধু তাদের চোখে তাকে আরও দিন করে তুলবে। সে তার মরে যেতে থাকা বিয়েকে একটা গোলমালপূর্ণ যুদ্ধক্ষেত্রে পরিণত করতে চাইছিল না। অন্তত সে তার ছেলের জন্য একটু শান্তি বজায় রাখতে চাইছিল। সে তার সমস্ত ভালোবাসা আর মনোযোগ আরবের ওপর ঢেলে দিল। সে তাকে বারকে নিয়ে যেত, তাকে গল্প শোনাতো, তাকে পড়াতো। তার ছেলের নিষ্পাপ হাসি একমাত্র অনুপ্রেরণা ছিল, যা তাকে এই অন্ধকার দিনগুলোতে দাঁড় করিয়ে রেখেছিল। আরব খুব সংবেদনশীল ছিল। সে বাড়িতে ঠান্ডা পরিবেশ অনুভব করল। মা, বাবা আজকাল আমার সাথে কম কেন খেলেন? একদিন সে জিজ্ঞাসা করল। প্রিয়া তাকে তার বাহুতে জড়িয়ে নিল। তার কণ্ঠে ব্যথা লুকানোর চেষ্টা করতে করতে বলল, বাবা আরবের জন্য দুধ কেনার টাকা রোজগার করতে ব্যস্ত। আরবকে ভালো বাচ্চা হতে হবে, বাবাকে ভালোবাসতে হবে। কিন্তু প্রিয়ার নীরবতা করণকে আরও উৎসাহ দিল। সে ভাবল যে সে কিছুই জানে না, বা যদি জানেও তো কিছু করার সাহস করবে না। সে তান্নার সাথে তার সম্পর্ককে আরও প্রকাশ্য করতে লাগল। সে এখন এটা লুকানো বন্ধ করে দিল। এক রবিবার সন্ধ্যা, যেদিন পরিবারকে একসাথে থাকা উচিত ছিল, করণ আবার ভালো জামাকাপড় পরে বাইরে যাওয়ার প্রস্তুতি নিচ্ছিল। প্রিয়া জিজ্ঞেস করল। তার কণ্ঠস্বর অদ্ভুতভাবে শান্ত ছিল। আপনি আবার যাচ্ছেন? হ্যাঁ, আমার এক পার্টনারের সাথে একটু কাজ আছে, সে উদাসীনভাবে উত্তর দিল। তার চোখ তার দিকে ছিল না। আচ্ছা, আমি আপনার পছন্দের রাজমা চাওয়াল বানিয়েছি, আপনি কি আজ রাতে মা ছেলের সাথে খেতে পারেন? তার কণ্ঠে কিছুটা অনুরোধ ছিল। করণ ঘড়ি দেখল। তার মুখে অস্থিরতা ছিল। না, আমি তাদের সময় দিয়েছি, তুমি মা ছেলে খেয়ে নাও, আমি পরের বার খেয়ে নেব। প্রিয়া জানত যে কোনো পরের বার হবে না। সে মিথ্যা বলছিল। সে তান্নার সাথে যাচ্ছিল। সে টেবিলের ওপর রাখা সিনেমা টিকিট দেখেছিল, যা সে ভুলে গিয়েছিল। ঠিক যখন করণ দরজা থেকে বেরোনোর জন্য ঘুরল, প্রিয়া বলল। তার কণ্ঠস্বর এখনও শান্ত ছিল, কিন্তু তাতে একটা অদৃশ্য ওজন ছিল। তার পারফিউম খুব ভালো। করণ স্তব্ধ হয়ে গেল। সে ঘুরে তাকে দেখতে লাগল। প্রিয়ার মুখে কোনো ভাব ছিল না, না রাগ, না অভিযোগ, শুধু তার চোখে একটা গভীর বিষণ্ণতা ছিল। তুমি কি বলছ? সে তোতলাল। আমি বলছি, আপনি সাবধানে যাবেন, বৃষ্টি হতে চলেছে। এটা বলে সে রান্নাঘরে চলে গেল। তার ছেলের জন্য খাবার পরিবেশন করতে লাগল এবং করণকে দরজার কাছে জড়ো করে রেখে গেল। তার নীরবতা, তার শান্তি হাজারো বকাঝাকা থেকে বেশি ভয়ঙ্কর ছিল। এটা তাকে অনুভব করালো যে সে একজন ঘৃণ্য দোষী মানুষ। কিন্তু এই অপরাধবোধ শুধু এক মুহূর্তের জন্য ছিল। বাইরের মজামস্তির আকর্ষণ শীঘ্রই সব কিছু দমন করে দিল। সে দরজাটা ধরাম করে বন্ধ করল এবং চলে গেল। সেই রাতে প্রিয়া সেই বড় লিভিং রুমে একা বসে জানালা দিয়ে বাইরে দেখছিল, যেখানে অঝোরে বৃষ্টি হচ্ছিল। সে কাঁদল না, তার অশ্রু হয়তো অনেক আগেই শুকিয়ে গিয়েছিল। সরিতাজি তার ছেলে আর পুত্রবধূর সম্পর্কের মধ্যে আসা ফাটল অনুভব করলেন না, এমনটা নয়। তিনি দেখলেন যে করণ বাড়ি কম আসে, আর প্রিয়া দিন দিন আরও চুপ হয়ে যাচ্ছে। কিন্তু কারণ জানার পরিবর্তে তিনি তার পুত্রবধূকেই দোষী ঠাওরালেন।
এক সকালে প্রিয়াকে রান্নাঘরে কাজ করতে দেখে তিনি তাকে লিভিং রুমে ডাকলেন। প্রিয়া, এখানে বসো, আমার তোমার সাথে কথা আছে। প্রিয়া তাড়াতাড়ি তার হাত অ্যাপ্রন দিয়ে মুছল আর তার শাশুড়ির সামনে বসে গেল। তার হৃদয় কিছুটা ঘাবড়ানি ছিল। সরিতাজি তার গলা পরিষ্কার করলেন। তার মুখে গাম্ভীর্য ছিল। আমার মনে হয় আজকাল তোমার স্বামী স্ত্রীর মধ্যে কিছু ঠিক চলছে না। করণ দিনভর গাইরে থাকে, স্ত্রী বাচ্চার কোনো পরোয়া নেই। প্রিয়া মাথা নিচু করল। সে বুঝতে পারল না কি উত্তর দেবে। সরিতাজি এগিয়ে গেলেন। তার কণ্ঠে ধমকের ভাব ছিল। তুমি স্ত্রী, তোমার স্বামীকে সামলাতে পারা উচিত। পুরুষেরা বাইরে কাজ করে তো কখনো কখনো মন ভটকতে পারে। তোমার নিজেকে দেখা উচিত। দেখো তোমার অবস্থা, দিনভর বাড়ির পোশাকে, চুলও ঠিকভাবে বাঁধো না। তৈরি তো স্বামী বিরক্ত হয়ে যায়। শাশুড়ির প্রতিটি কথা প্রিয়ার ক্ষতগুলোতে নুনের মতো লাগছিল। সে তার পুরো যৌবন, তার কেরিয়ার এই পরিবারের দেখাশোনার জন্য কুরবানি করে দিয়েছিল। সে সেই রাতগুলোতে জেগেছিল যখন তার ছেলে অসুস্থ ছিল। সে তার স্বামীর খাওয়া, পানীয়, শোয়ার খেয়াল রেখেছিল। কিন্তু এখন তার শাশুড়ির চোখে এই সব সাজগোজের সামনে কিছুই ছিল না। তোমার একটু চালাক হওয়া উচিত। সরিতাজি তার কথা চালিয়ে গেলেন। যখন স্বামী বাড়ি আসে তো হেসে তার খোঁজ খবর নাও, নাকি এভাবে চুপচাপ শোক করো। সে কাজ থেকে ক্লান্ত হয়ে আসে আর স্ত্রীর এমন মুখ দেখে তার বাড়ি আসতে মনই করে না। তোমার স্বামীকে খুশি রাখা শিখতে হবে। প্রিয়া মাথা তুলে সরাসরি তার শাশুড়ির চোখে তাকাল। তার কণ্ঠস্বর কাঁপছিল। মা জি, আমাকে তাকে আরও কতটা খুশি করতে হবে? আমাকে কি তখনও উপেক্ষা করতে হবে যখন সে বাড়ি অন্য কোনো মহিলার পারফিউমের গন্ধের সাথে আসে? আমাকে কি তখনও হাসতে হবে যখন আমি জানি যে সে আমার সাথে মিথ্যা বলে অন্য কারো সাথে যাচ্ছে? সরিতাজি তার পুত্রবধূর প্রশ্নে স্তব্ধ হয়ে গেলেন। তিনি আশা করেননি যে প্রিয়া সব কিছু জানে, কিন্তু সহানুভূতি দেখানোর পরিবর্তে তিনি তার ছেলের পক্ষ নিতে লাগলেন। তুমি বাজে কথা বলো না, করণ এমন ছেলে নয়, নিশ্চয়ই কোনো ভুল বোঝাবুঝি হয়েছে। আর যদি এমনটা হয়েও থাকে তো তোমার নিজেকে দেখা উচিত। নিশ্চয়ই তোমার মধ্যেই কোনো ত্রুটি থাকবে, তাই তো তাকে বাইরে অন্য কাউকে খুঁজতে হলো। প্রিয়া নিজের কানকে বিশ্বাস করতে পারল না। তার চোখে তাদের ছেলে সবসময় সঠিক ছিল, সব ভুল তারই ছিল। তার কাছে বলার মতো আর কিছু রইল না। হতাশা আর গভীর ব্যথা তাকে শুধু উঠে তার শাশুড়িকে নমস্কার করে এবং চুপচাপ তার ঘরে যেতে বাধ্য করল। সরিতাজিয়ের কণ্ঠস্বর পেছন থেকে আসছিল। দেখো, আমি দুটো কথা কি বললাম, উঠে চলে গেল। এই আচরণের জন্যই তো স্বামীর মন বিরক্ত হয়ে যায়। নারীর পরিচয় স্বামী থেকেই হয়। যদি তাকে সামলাতে না পারো তো হারানোর পর অভিযোগ করো না। প্রিয়া ঘরের দরজা বন্ধ করল এবং মেঝেতে বসে পড়ল। এবার সে কেঁদে উঠল। সে অন্যায়ের জন্য কাঁদল, সেই অপমানের জন্য কাঁদল যা তাকে সহ্য করতে হচ্ছিল। এই বাড়িতে সে একদম একা ছিল। কেউ তার পক্ষে ছিল না, কেউ তার ব্যথা বুঝত না। এমনকি যে মানুষটাকে সে তার মায়ের মতো সম্মান করত, সেও তাকেই সব সমস্যার কারণ মানত। তার হঠাৎ উপলব্ধি হল যে এমন একজন মানুষকে আটকানোর চেষ্টা করা যে যেতে চায়, এবং সেই সব মানুষকে খুশি করার চেষ্টা করা যারা কখনো তাকে স্বীকার করবে না, ব্যর্থ। সম্ভবত এখন সময় এসেছিল যে সে নিজেকে স্বাধীন করুক। জলের শেষ বিন্দুটাও আরবের জন্মদিনে উপচে পড়ল। প্রিয়া কয়েক দিন ধরে প্রস্তুতি নিয়েছিল। সে লিভিং রুমকে বেলুন আর রঙিন ফিতে দিয়ে সাজিয়েছিল। সে তার ছেলের প্রিয় সুপারহিরো আকারের কেক অর্ডার করেছিল। সে অনেক সুস্বাদু পদও বানিয়েছিল, সেই সব যা করণের পছন্দ ছিল। সে আশা করেছিল যে এত বিশেষ দিনে সে বাইরের সব কথা ছেড়ে একজন বাবা আর একজন স্বামী হিসেবে বাড়ি ফিরবে। সে তাকে সকালেই ফোন করেছিল, শুনুন, আজ ছেলের জন্মদিন, আপনি মা ছেলের সাথে খেতে তাড়াতাড়ি বাড়ি চলে আসবেন। অন্যদিক থেকে করণ উদাসীনভাবে উত্তর দিল, আমি জানি, আমি আসার চেষ্টা করব। সেই দিন মা ছেলে আগ্রহের সাথে অপেক্ষা করতে থাকল। আরও বারবার দরজার দিকে দৌড়ে তার বাবাকে দেখত। মা, বাবা কখন আসবেন? আমাকে বাবার সাথে মোমবাতি নেভাতে হবে। বাবা এই তো আসছেন বেটা। বাবা আরবের জন্য উপহার নিতে গেছেন। প্রিয়া তার ছেলেকে ভুলিয়ে চলল, কিন্তু তার হৃদয় জ্বলছিল। সন্ধ্যা পেরিয়ে গেল। টেবিলের ওপর খাবার ঠান্ডা হয়ে গেল। কেকের ওপর মোমবাতি কয়েকবার জ্বালানো আর নেভানো হয়ে গিয়েছিল, কিন্তু করণ এখনও আসেনি। প্রিয়া তাকে ফোন করল, কিন্তু শুধু লম্বা লম্বা ঘণ্টা বাজতে থাকল। আরও বিষণ্ণ হতে লাগল। সে এখন উপহারের জিদ ছেড়ে দিল, শুধু এক কোণে চুপচাপ বসে গেল। তার চোখ ভেজা ছিল। মা, বাবা কি এখন আমাকে ভালোবাসেন না? প্রিয়া তাকে তার বাহুতে জড়িয়ে নিল। তার হৃদয় ভেঙে যাচ্ছিল। না বেটা, বাবা তোমাকে সবচেয়ে বেশি ভালোবাসেন। নিশ্চয়ই বাবা কাজে খুব ব্যস্ত থাকবেন। চলো আমরা মা ছেলে আগে মোমবাতি নেভাই।
ঠিক তখনই নেহার ফোন এলো। তার কণ্ঠস্বর রাগে ভরা ছিল। প্রিয়া, তুমি কোথায়? আমি এই মাত্র তোমার স্বামীকে দেখলাম। সে শহরের জমককালো রেস্তোরাঁয় সেই সেক্রেটারির জন্মদিন পালন করছে। তারা একে অপরকে আলিঙ্গন করছিল আর চুমু খাচ্ছিল। তার পুরো কোম্পানি সেখানে উৎসব করার জন্য উপস্থিত ছিল। প্রিয়ার হাত থেকে ফোন মেঝেতে পড়ে গেল। তার কান স্তব্ধ হয়ে গেল। তাহলে সে কাজে ব্যস্ত ছিল না। সে তার ছেলের জন্মদিন ভোলেনি। সে শুধু তার প্রেমিকার জন্মদিন পালন করতে ব্যস্ত ছিল। সে তার ছেলের সবচেয়ে গুরুত্বপূর্ণ দিনেও তাকেই বেছে নিল। তার ভেতরের সমস্ত আশা, সমস্ত ধৈর্য পুরোপুরি ভেঙে গেল। সে এখন নিজেকে আর প্রতারণা করতে পারছিল না। সে তার কোলে ফুপিয়ে কাঁদতে থাকা ছেলেকে দেখল। সেই সুন্দরভাবে সাজানো কিন্তু ঠান্ডা ঘরটা দেখল। সেই জমকালো খাবারটা দেখল যা কেউ স্পর্শ করেনি। এবং তার হৃদয়ে এক তিক্ততা আর আক্রোশ ভরে গেল। দেরি রাতে করণ বাড়ি ফিরল। তার শরীর থেকে মদের তীব্র গন্ধ আসছিল। সে দেখল যে প্রিয়া এখনও অন্ধকার লিভিং রুমে বসে আছে। পাশে জন্মদিনের কেক রাখা, যার সব মোমবাতি গলে গিয়েছে। তুমি এখনও ঘুমোওনি? সে নেশার ঘোরে জিজ্ঞাসা করল। প্রিয়া উত্তর দিল না। সে উঠল এবং তার সামনে এলো। না কাঁদল, না চিৎকার করল। সে শুধু সরাসরি তার চোখে তাকালো, এক ঠান্ডা আর বিদেশি দৃষ্টি দিয়ে। তারপর সে তার হাত তুলল এবং পুরো শক্তি দিয়ে তার গালে একটা চড় মারল। চাটাং! সেই চড় শুধু রাগ ছিল না, বরং একটা শেষ ছিল। 10 বছরের ভালোবাসার সব ত্যাগ আর অপেক্ষার শেষ। করণ স্তব্ধ হয়ে গেল। তার নেশা যেন অর্ধেক উড়ে গেল। তুমি পাগল হয়ে গেছ? হ্যাঁ, আমি পাগল হয়ে গেছি। প্রিয়ার কণ্ঠস্বর রুক্ষ ছিল। আমি খুব পাগল ছিলাম যে তোমার প্রতিশ্রুতিতে বিশ্বাস করতাম। আমি পাগল ছিলাম যে ভাবতাম আমার নীরবতা তোমাকে ফিরিয়ে আনবে। করণ, আমরা তালাক নিচ্ছি। এটা বলে সে এক মুহূর্তের জন্য তার দিকে তাকালো না। সে ঘুরল এবং সোজা তার ঘরে চলে গেল। সেই রাতে সে তালাকের কাগজপত্র লেখার জন্য পুরো রাত জেগে রইল। সে শুধু একবার কাঁদল, সব কিছুর জন্য। একবার তার যৌবনের জন্য কাঁদল। একটা এমন ভালোবাসার জন্য কাঁদল যা একসময় একটা স্বপ্নের মতো সুন্দর ছিল। পরের দিন সকালে যখন সূর্য উঠল, তখন অশ্রু শুকিয়ে গিয়েছিল। শুধু দৃঢ়তা আর শক্তি অবশিষ্ট ছিল। পরের দিন সকালে প্রিয়া সই করা তালাকের কাগজপত্র খাবারের টেবিলে রাখল। ঠিক সেই ব্রেকফাস্টের পাশে, যা সে সবসময়কার মতো করণের জন্য তৈরি করেছিল। করণ যখন উঠল, তার মাথা হাতুড়ির মতো ব্যথা করছিল। সে নিচে এলো, তালাকের কাগজপত্র দেখল এবং স্তব্ধ হয়ে গেল। আগের রাতে চর আর প্রিয়ার কথাগুলো তার মাথায় ঝলসে উঠল। সে আশ্চর্য হল না, কিন্তু একটু হতাশ হল। সে ভেবেছিল যে সে শুধু একটু গোলমাল করবে এবং তারপর শান্ত হয়ে যাবে। সে আশা করেনি যে সে এত দৃঢ় হবে। প্রিয়া উপর থেকে নিচে এলো। তার হাতে একটা ছোট্ট সুটকেস ছিল। আরব তার পেছনে পেছনে আসছিল, শক্ত পড়ে তার মায়ের হাত ধরে। তুমি কোথায় যাচ্ছ? করণ কিছুটা ঘাবড়ে গিয়ে জিজ্ঞেস করল। আমি কিছু সময়ের জন্য ছেলেকে নিয়ে আমার বাড়ি যাচ্ছি। আমি কাগজপত্রে সই করে দিয়েছি। তুমিও করে দিও এবং উকিলকে পাঠিয়ে দিও। আমার কিছুই চাই না, শুধু ছেলের হেফাজত চাই, প্রিয়া স্পষ্টভাবে বলল। তার কণ্ঠে কোনো অনুভূতি ছিল না। করণ তাকে দেখল এবং তারপর কাগজগুলোকে। তার ভেতরে একটা অহংকার জেগে উঠল। সে ভাবল যে সে তাকে ভয় দেখানোর জন্য নাটক করছে। তোমার মনে হয় তুমি ছেলেকে মানুষ করতে পারবে? কি দিয়ে মানুষ করবে? এটা ভুলে যেও না যে আজ তোমার কাছে যা কিছু আছে তা সব আমার কারণে। প্রিয়া ম্লান হাসল, একটা তিক্ত হাসি। চিন্তা করো না, আমি তোমার কাছ থেকে 1 পয়সাও নেব না। এই বাড়ি, গাড়ি, কোম্পানি সব তুমি রাখো। আমার শুধু আমার ছেলে চাই। তার দৃঢ়তা করণকে কিছুটা রাগিয়ে দিল। সে না পড়েই কাগজপত্রে তাড়াতাড়ি সই করে দিল। সে তাকে দেখাতে চাইছিল যে তাকে ছাড়া সে ভালোভাবে বাঁচতে পারে, বরং আরও ভালো। ঠিক আছে, যদি তুমি এটাই চাও, কিন্তু বাচ্চার হেফাজতের সিদ্ধান্ত আদালতে হবে। আমি আদালতকে প্রমাণ করে দেব যে আমার কাছে তাকে তোমার চেয়ে ভালো জীবন দেওয়ার জন্য পর্যাপ্ত উপায় আছে। এটা বলে সে কাগজপত্রগুলো টেবিলের ওপর ফেলে দিল এবং কাজে চলে গেল। সে জানত না যে এটা তার জীবনের সবচেয়ে ভুল সই ছিল। প্রিয়া তার পিঠ দেখল এবং একটি শব্দও বলল না। সে তার ছেলেকে নিয়ে সেই ভিলা থেকে বেরিয়ে গেল, যাকে সে একসময় নিজের বাড়ি বলে মনে করত। প্রিয়া চলে যাওয়ার পর করণ পুরোপুরি তান্নার সাথে থাকতে চলে গেল। সে কোনো বন্ধন ছাড়াই তার স্বাধীন জীবনের আনন্দ নিতে লাগল। তান্না খুব খুশি ছিল। সে একটা বিয়ের স্বপ্ন দেখতে লাগল, একটা বড় গোষ্ঠীর মালকিন হওয়ার স্বপ্ন। আদালতের দিন করণ পুরো আত্মবিশ্বাসের সাথে এলো। তার চতুর উকিল আগেই এসে সম্পত্তির সব কাগজপত্র তৈরি করে নিয়েছিল, যাতে সে বাচ্চার হেফাজত জিততে পারে। শুনানি আশা অনুযায়ী হল।
করণ তার উন্নত আর্থিক ক্ষমতা সম্পর্কে বলল, জজ সাহেব, আমি একটা বড় গোষ্ঠীর চেয়ারম্যান। আমার বার্ষিক আয় কোটি কোটি টাকা। আমি আমার ছেলেকে সেরা বিকাশের পরিবেশ দিতে পুরোপুরি সক্ষম। আন্তর্জাতিক স্কুল, বিদেশে পড়াশোনা, যা তার মা কখনো দিতে পারে না। প্রিয়ার উকিল, একজন শান্ত মাঝবয়সী মহিলা, শুধু চুপচাপ শুনতে থাকলেন। যখন তার পালা এলো, তিনি উঠলেন এবং ধীরে ধীরে বললেন, জজ সাহেব, এটা সত্যি যে মিস্টার করণের আর্থিক অবস্থা খুব ভালো, কিন্তু আমাদের কাছে কিছু কাগজপত্র আছে যা আমরা আদালতে পেশ করতে চাই। তিনি একটা ফাইল পেশ করলেন। এইটা সেই ভিলার মালিকানার প্রমাণপত্র যাতে মিস্টার করণ আর মিসেস প্রিয়া থাকতেন। কাগজপত্রে একমাত্র নাম মিসেস প্রিয়ার। করণ স্তব্ধ হয়ে গেল। কি? এটা হতে পারে না। প্রিয়ার উকিল এগিয়ে গেলেন। আর এইটা করণ এন্টারপ্রাইজেসের রেজিস্ট্রেশন সার্টিফিকেট। মিসেস প্রিয়া কোম্পানির 70% শেয়ারের মালিক। পুরো আদালতে আলোড়ন সৃষ্টি হল। করণ দাঁড়িয়ে গেল, তার মুখ সাদা হয়ে গিয়েছিল। বাজে কথা, এটা কিভাবে হতে পারে? প্রিয়ার উকিল বোঝালেন, মিস্টার করণ, আপনার কি মনে আছে বছরখানেক আগে যখন কোম্পানি নতুন নতুন শুরু হয়েছিল, তখন আপনি একটা ছোট বিবাদে জড়িয়েছিলেন এবং আইনগতভাবে নিজের নামে কিছু রাখতে পারছিলেন না। আপনি আপনার স্ত্রী মিসেস প্রিয়াকে সব কাগজপত্রে নিজের নাম রাখার জন্য বলেছিলেন। আপনি বলেছিলেন যে স্বামী স্ত্রী এক হয়, যার নামই হোক কোনো ফারাক পড়ে না। আপনি বলেছিলেন যে আপনার তাদের ওপর সম্পূর্ণ বিশ্বাস আছে। উকিলের প্রতিটি শব্দ করণের মুখে ঠান্ডা জলের মতো পড়ল। তার মনে পড়ে গেল, তার সব কিছু মনে পড়ে গেল। সেদিন সে প্রিয়ার সাথে মিষ্টি মিষ্টি কথা বলেছিল, তার ওপর তার সম্পূর্ণ বিশ্বাস ছিল, এবং সে কখনো ভাবেনি যে এমন একটা দিন আসবে। সে এত অহংকারী হয়ে উঠেছিল যে সে ধরে নিয়েছিল যে সে যা কিছু বানিয়েছে তা সব তার, এবং সে ভুলে গিয়েছিল যে আইনগতভাবে সব কিছু সেই স্ত্রীর হাতে ছিল যাকে সে ছেড়ে দিয়েছিল। প্রিয়ার উদ্দেশ্য তার সম্পত্তি ছিনিয়ে নেওয়া ছিল না। সে উকিলকে এই কাগজপত্রগুলো শুধু এই কারণেই পেশ করিয়েছিল যাতে সে আদালতকে প্রমাণ করতে পারে যে সে তার ছেলেকে বড় করার জন্য আর্থিকভাবে সম্পূর্ণ সক্ষম, যাতে করণ টাকার অজুহাত দিয়ে ছেলেকে তার থেকে দূরে সরিয়ে দিতে না পারে। কিন্তু করণ এমনটা ভাবল না। সে প্রিয়াকে ঘৃণার দৃষ্টিতে দেখল। সে ভাবল যে সে তাকে প্রতারণা করেছে, যে সে এই সব পরিকল্পনা করেছিল। আদালত তথ্যের নিশ্চিতীকরণের জন্য শুনানি স্থগিত করল। করণ রাগ আর বিভ্রমে আদালত থেকে বেরিয়ে দৌড়াল। সে তার সরল সিধা স্ত্রীকে খুব কম আন্দাজ করেছিল। সে আশা করেনি যে সে তাকে এত গভীর আঘাত দিতে পারে। করণ আক্রোশে সেই বিলাসবহুল অ্যাপার্টমেন্টে ফিরল যেখানে সে আর তান্না একসাথে থাকত। তার মন জট পাকানো ছিল। সে তার চামড়ার ব্যাগ সোফার ওপর ছুঁড়ে ফেলল এবং রাগে তার টাই ঢিলে করল। তান্না তাকে রাগান্বিত দেখে দৌড়ে এলো এবং মিষ্টি কণ্ঠে বলল, আপনি এসে গেছেন? কি ব্যাপার? আপনাকে এত টেনশনে কেমন লাগছে? আদালতে কি সব ঠিক হয়নি? করণ চিৎকার করল, কি ঠিক হয়েছে? তুমি জানো সেই বাড়ি আর সেই কোম্পানি সব কিছু তার নামে আছে। তান্না স্তব্ধ হয়ে গেল। সে তোতলাল, আপনি কি বলছেন? তার নামে? এটা কিভাবে হতে পারে? এটা আমার অসাবধানতার কারণে হয়েছে। আমি তাকে আমার নামে সব কিছু রাখতে বলেছিলাম। আমি জানতাম না যে সে একদিন সেটাই আমার বিরুদ্ধে ব্যবহার করবে। আমার বিরুদ্ধে? করণ দেওয়ালে জোরে একটা ঘুষি মারল। তান্না ঘাবড়ে গেল। তার লক্ষ্য শুধু করণ ছিল না, বরং তার বিশাল সম্পত্তিও ছিল। যদি সব তার না হয় তবে সে কি পাবে? তো এখন আমরা কি করব করণ? আমরা কি সবকিছু হারিয়ে দেব? আপনার তার বিরুদ্ধে মামলা করা উচিত, সবকিছু ফিরিয়ে নেওয়া উচিত। তান্না উস্কানি দিল, কিভাবে মামলা করব? সবকিছু কাগজপত্রে পরিষ্কারভাবে লেখা আছে। আমি নিজের ইচ্ছায় তাকে সবকিছু দিয়েছিলাম। এখন যদি সে ফিরিয়ে না দেয় তবে আমি কিছুই করতে পারি না। করণ হতাশ হয়ে চেয়ারে বসে পড়ল। তান্নার আচরণ 180 ডিগ্রি ঘুরে গেল। মিষ্টি কণ্ঠস্বর উধাও হয়ে গেল এবং তার জায়গায় প্রশ্ন আর ধমক জায়গা নিল। হে ভগবান, আমি তোমার সাথে থাকার জন্য কত পরিশ্রম করেছি, আর শেষমেশ তুমি একটা কঙ্গাল বেরোলে। তুমি কি জানো তোমার জন্য আমাকে কত বদনাম সহ্য করতে হয়েছে? আর এখন তুমি বলছো যে তোমার কাছে কিছুই নেই? করণ তান্নার এই পরিবর্তনে বিস্মিত হয়ে গেল। সে রাগে বলল, তোমার মানে কি? তুমি কি আমাকে ভালোবাসো না আমার টাকাকে? তান্না ঘৃণায় হাসল। তার আসল চেহারা অবশেষে সামনে এলো। যদি আমি বাস্তববাদী না হই তো কিভাবে বাঁচব? তোমার কি মনে হয় ভালোবাসা দিয়ে পেট ভরে? আমি তোমার সাথে ছিলাম। আমি কত সুযোগ ছেড়েছি, কারণ আমার বিশ্বাস ছিল যে তুমি আমাকে একটা আরামদায়ক জীবন দিতে পারবে। আর এখন দেখো, তুমি তো সেই সব লোকের থেকেও নিকৃষ্ট যারা আমার পেছনে পড়েছিল। করণ দাঁড়িয়ে গেল। তান্নার দিকে আঙুল তুলে
তার কণ্ঠস্বর রাগে কাঁপছিল। তুমি এতক্ষণ শুধু আমাকে প্রতারণা করছিলে। কে কাকে প্রতারণা করেছে? তুমিও তোমার স্ত্রীর ওপর বিরক্ত হয়ে গিয়েছিলে, তাই তো আমার কাছে এসেছিলে। আমাদের দুজনের মধ্যে শুধু একটা চুক্তি ছিল, কিন্তু এখন তোমার মাল কোনো কাজের নয়। এটা বলে তান্না ঘরে চলে গেল এবং তার জামা কাপড়, ব্র্যান্ডেড ব্যাগ যা করণ তাকে কিনে দিয়েছিল প্যাক করতে লাগল। করণ মূর্তির মতো দাঁড়িয়ে রইল। সে বিশ্বাস করতে পারছিল না যে মেয়েটির জন্য সে পাগল ছিল, যার জন্য সে তার পরিবার ছেড়ে দিল, সে আজ তার সাথে এত নিষ্ঠুরভাবে ব্যবহার করছে। তুমি কোথায় যাচ্ছ? আমি কোথায় যাচ্ছি তাতে তোমার কোনো লেনাদুনা নেই। ওহ, এই অ্যাপার্টমেন্টের ভাড়া তুমি 6 মাসের অগ্রিম দিয়ে রেখেছ, তাই না? আমি ততদিন এখানেই থাকব যতদিন এটা শেষ না হয়। এটা আমার যৌবনের ক্ষতিপূরণ বুঝে নিও। আর তোমার জন্য ভালো হবে যে তুমি তোমার জিনিসপত্র এখান থেকে নিয়ে যাও। আমি তোমার মুখ দেখতে চাই না। তান্না তার স্যুটকেস টেনে দরজার বাইরে বেরিয়ে গেল। যাওয়ার আগে সে একটা শেষ কথা বলল, যা একটা ছুরির মতো ছিল। ভালো হয়েছে যে তোমার আর তোমার প্রাক্তন স্ত্রীর এখনও তালাক হয়নি। এখন যাও আর তার পায়ে পড়ে ক্ষমা চাও। কি জানি সে দয়া করে তোমাকে বাঁচার জন্য সামান্য সম্পত্তি দিয়েও দিতে পারে। তোমার মতো অসফল পুরুষেরা সত্যিই করুণার যোগ্য। দরজা জোরে বন্ধ হয়ে গেল। করণ সেই জমকালো কিন্তু ঠান্ডা অ্যাপার্টমেন্টে একা দাঁড়িয়েছিল। তার আশেপাশে সব কিছু যেন ভেঙে পড়েছিল। তাকে স্ত্রী ছেড়ে দিল, প্রেমিকা প্রতারণা করল। সে নিজেকে বিজয়ী মনে করত, যার কাছে বাছার অধিকার ছিল। কিন্তু শেষমেশ সে সবচেয়ে বুড়িভাবে পরাজিত মানুষ হয়ে গেল, যে সব কিছু হারিয়ে দিল। সে হাসল, একটা তিক্ত, যন্ত্রণাদায়ক হাসি। তান্নার চলে যাওয়ার পর করণ মদে ডুবে গেল। সে কোম্পানি গেল না, কারো ফোন ধরল না। সে নিজেকে অ্যাপার্টমেন্টে বন্ধ করে দিল। দিন রাত খালি বোতলগুলোর সাথে কাটাতে লাগল। একই সময়ে এই খবর ছড়িয়ে পড়তে লাগল যে কোম্পানির সম্পত্তি আসলে তার স্ত্রীর। কোম্পানির অন্য শেয়ার হোল্ডাররা উদ্বিগ্ন হতে লাগল। তারা তার সাথে দেখা করতে তার বাড়ি পর্যন্ত এলো, কিন্তু দেখা করতে পারল না। করণের প্রতিপত্তি গুরুতরভাবে পড়ে গেল। কিছু বড় পার্টনার কোম্পানির অভ্যন্তরীণ বিষয়ে গোলমালের খবর শুনে তাদের টাকা বের করা শুরু করল। চলতে থাকা প্রজেক্টগুলো থেমে গেল এবং ব্যাংক ক্রমাগত ঋণ শোধ করার জন্য ফোন করতে লাগল। করণ এন্টারপ্রাইজেস, যা উন্নয়নের পথে ছিল, হঠাৎ সংকটে পড়ে গেল। করণকে ছাড়া এবং নেতিবাচক গুজবের কারণে কোম্পানি দ্রুত নিচে যেতে লাগল। প্রধান কর্মচারীরা এক এক করে চাকরি ছাড়তে লাগল এবং কোম্পানি দেউলিয়া হওয়ার দ্বারপ্রান্তে পৌঁছে গেল। অবশেষে বোর্ড অফ ডিরেক্টরসকে একটা জরুরি বৈঠক ডাকতে হলো। তারা প্রিয়ার সাথে যোগাযোগ করল, যার কাছে 70% অংশীদারিত্ব ছিল, যাতে কোনো সমাধান বের করা যায়। প্রিয়া কিছু সময় চিন্তা করার পর সিদ্ধান্ত নিল যে সে করণের বছরের পর বছরের পরিশ্রমকে এভাবে নষ্ট হতে দেবে না। অবশেষে এটা তার পরিশ্রম ছিল, তাদের শুরুর দিনের ঘাম আর অশ্রু ছিল। সে বৈঠকে যোগদান করার জন্য প্রস্তুত হল। শেয়ার হোল্ডারদের সামনে প্রিয়া একটা অপ্রত্যাশিত সিদ্ধান্ত শোনাল। আমি আমার পুরো অংশীদারিত্ব বিক্রি করে দেব। এটা থেকে পাওয়া টাকা ব্যাংক ঋণ শোধ করা, কর্মচারীদের বেতন দেওয়া এবং বিনিয়োগকারীদের ক্ষতিপূরণ দেওয়ার জন্য ব্যবহার করা হবে। আমি চাই না যে কোম্পানি দেউলিয়া হোক। সবাই তার সিদ্ধান্তে হতবাক ছিল। তারা ভেবেছিল যে সে এই সুযোগের ফায়দা তুলে কোম্পানির নিয়ন্ত্রণ নিজের হাতে নেবে। নেহা, যে প্রিয়া সাহায্য করার জন্য সাথে এসেছিল, তার হাত টানল। তুমি পাগল হয়ে গেছ, এটা তোমার সম্পত্তি। তুমি সেই প্রতারক স্বামীর কোম্পানির ঋণ শোধ করার জন্য এটা কেন বিক্রি করছো? প্রিয়া ধীরে ধীরে মাথা নাড়ল। তার কণ্ঠস্বর শান্ত ছিল। এটা আমার নয় নেহা, এটা তার ঘাম, তার স্বপ্ন। নাম আমার, কিন্তু এটা তৈরির পরিশ্রম তার। আমি এটাকে নষ্ট হতে দেখতে পারি না। বুঝে নাও, আমি তাকে সব কিছু ফিরিয়ে দিলাম। আজকের পর আমার আর তার কোনো লেনাদেনা নেই। প্রিয়া সেটাই করল যা সে বলেছিল। সে তার অংশীদারিত্ব বিক্রি করে কোম্পানির সব ঋণ শোধ করে দিল। যদিও সে কোম্পানিকে পুরোপুরি বাঁচাতে পারল না, কিন্তু অন্তত তার এই পদক্ষেপ অনেক কর্মচারীকে হঠাৎ চাকরি হারানোর হাত থেকে এবং অনেক বিনিয়োগকারীকে পুরোপুরি ধ্বংস হওয়া থেকে বাঁচিয়ে দিল। প্রিয়ার নাম হঠাৎ বাণিজ্য জগতে তার দয়ালুতা আর বিশ্বস্ততার জন্য সম্মানের সাথে নেওয়া হতে লাগল। এবং করণ মদে ডুবে থাকার পর যখন সে জাগ্রত হল, তখন তাকে তিক্ত সত্যের মুখোমুখি হতে হল। সে কোম্পানি হারালো, সম্পত্তি হারালো, প্রেমিকা হারালো এবং নিজের পরিবারও হারালো। সেই ভিলাও এখন তার ছিল না। সে একটা কঙ্গাল হয়ে গেল, সেই গরিব ছাত্রের থেকেও নিকৃষ্ট যে সে বছরখানেক আগে ছিল। অন্তত তখন তার কাছে ভালোবাসা আর আশা তো ছিল।
সে মুম্বাইয়ের সেই সব রাস্তায় ঘুরতে লাগল যেখানে সে আর প্রিয়া কখনো একসাথে ঘুরত। সে সেই ধাবার পাশ দিয়ে গেল যেখানে তারা প্রথম দেখা করেছিল, সেই ছোট গলি দিয়ে গেল যা তাদের পুরনো ভাড়ার ঘরের দিকে যেত। স্মৃতিগুলো একটা ধীর গতির চলচ্চিত্রের মতো তার সামনে আসতে লাগল, পরিষ্কার আর বেদনাদায়ক। সে অনুভব করল যে টাকা আর খ্যাতির দৌড়ে সে সবচেয়ে মূল্যবান জিনিসটা হারিয়ে দিল। তার কাছে সব কিছু ছিল, একটা ভালো স্ত্রী, একটা মিষ্টি ছেলে, একটা সুখী পরিবার, কিন্তু সে নিজে হাতেই সবকিছু নষ্ট করে দিল। সে একটা পার্কের বেঞ্চে বসে গেল যেখানে সে কখনো প্রিয়ার সাথে একটা বড়া পাও ভাগ করে নিয়েছিল। সেই অসফল মানুষটির চোখ থেকে অশ্রু বইতে লাগল। সে হেরে গিয়েছিল, নিজের জীবনে হেরে গিয়েছিল, যার ওপর সে কখনো খুব গর্ব করত। কোম্পানির সমস্ত মামলা মিটিয়ে নেওয়ার পর প্রিয়ার কাছে সেই গোলমালপূর্ণ যন্ত্রণাদায়ক শহরে থাকার কোনো কারণ বাকি ছিল না। সে আরভবকে নিয়ে তার গ্রামে ফিরে যাওয়ার সিদ্ধান্ত নিল, যেখানে তার বাবা বাবুজি দিনরাত তাদের অপেক্ষা করছিলেন। নেহা মা ছেলেকে বাসস্ট্যান্ডে ছেড়ে দিতে এলো। তুমি গ্রামে গিয়ে কি করবে? তোমার কি আমার কোনো সাহায্যের প্রয়োজন আছে? নেহা চিন্তিতভাবে জিজ্ঞাসা করল। প্রিয়া একটা হালকা হাসি নিয়ে হাসল। আমি একটা ছোট্ট দোকান বা একটা ছোট্ট ক্যাফে খুলব। আমি আমার ছেলেকে নিজে মানুষ করব। তুমি চিন্তা করো না, আমি ঠিক আছি। আর সেই কমিনের কি, তুমি তাকে এভাবেই মাফ করে দেবে? মাফ করা বা না করা এখন কোনো মানে রাখে না। সে যা করেছে তার মূল্য তাকে দিতে হয়েছে। আমি এখন আর ঘৃণা পুষতে চাই না। আমি শুধু আমার ছেলের সাথে একটা শান্তিপূর্ণ জীবন যাপন করতে চাই। কোম্পানির সমস্ত মামলা মিটিয়ে নেওয়ার পর প্রিয়ার কাছে সেই গোলমালপূর্ণ যন্ত্রণাদায়ক শহরে থাকার কোনো কারণ বাকি ছিল না। সে আরভবকে নিয়ে তার গ্রামে ফিরে যাওয়ার সিদ্ধান্ত নিল, যেখানে তার বাবা বাবুজি দিনরাত তাদের অপেক্ষা করছিলেন। নেহা মা ছেলেকে বাসস্ট্যান্ডে ছেড়ে দিতে এলো। তুমি গ্রামে গিয়ে কি করবে? তোমার কি আমার কোনো সাহায্যের প্রয়োজন আছে? নেহা চিন্তিতভাবে জিজ্ঞাসা করল। প্রিয়া একটা হালকা হাসি নিয়ে হাসল। আমি একটা ছোট্ট দোকান বা একটা ছোট্ট ক্যাফে খুলব। আমি আমার ছেলেকে নিজে মানুষ করব। তুমি চিন্তা করো না, আমি ঠিক আছি। আর সেই কমিনের কি, তুমি তাকে এভাবেই মাফ করে দেবে? মাফ করা বা না করা এখন কোনো মানে রাখে না। সে যা করেছে তার মূল্য তাকে দিতে হয়েছে। আমি এখন আর ঘৃণা পুষতে চাই না। আমি শুধু আমার ছেলের সাথে একটা শান্তিপূর্ণ জীবন যাপন করতে চাই। বাস চলতে শুরু করল, পিছনে সেই জমকালো শহরকে ছেড়ে দিয়ে, পিছনে 10 বছরের টক মিষ্টি স্মৃতিগুলোকে ছেড়ে দিয়ে। প্রিয়া তার ছেলেকে তার বাহুতে ভরে নিল, জানালা দিয়ে বাইরে দেখল। উঁচু ভবনগুলো ধীরে ধীরে পিছনে পিছিয়ে যাচ্ছিল এবং তাদের জায়গায় সবুজ ধানের ক্ষেত, ঝুঁকে থাকা নারকেল গাছ জায়গা নিচ্ছিল। গ্রামের তাজা বাতাস খোলা জানালা দিয়ে ভেতরে এলো এবং তার মনের সমস্ত উদ্বেগ উড়িয়ে দিল। আরব উত্তেজনা নিয়ে ইশারা করছিল, মা দেখো গরু, মা দেখো বক। প্রিয়া তার মাথায় হাত বুলিয়ে দিল। হ্যাঁ, এখন আমরা নানা ভাইয়ের কাছে গ্রামে থাকব। আরব এইসব রোজ দেখতে পাবে। বাস গ্রামের প্রান্তে থামল। বাবুজি আগে থেকেই অপেক্ষা করছিলেন। নিজের মেয়ে আর নাতিকে দেখে তিনি খুশিতে তাদের নিতে দৌড়ালেন। তার ক্লান্ত মুখে গভীর ভাঁজ ছিল, কিন্তু তার চোখ দয়ালু আর উষ্ণতায় ভরা ছিল। এলে তোমরা? রাস্তায় কোনো সমস্যা হয়নি তো? তিনি আরবের মাথায় হাত বুলিয়ে দিলেন। না নানা ভাই, আমি ঠিক আছি। নমস্তে নানা ভাই, আরব শিষ্টাচারের সাথে বলল। বাবুজি তার নাতির হাত ধরলেন এবং তার মেয়ের দিকে তাকালেন। তার চোখে ব্যথা ছিল, কিন্তু কোনো অভিযোগ নেই। তিনি জানতেন যে তার মেয়ে কঠিন সময়ের মুখোমুখি হয়েছে। বাড়ি এসেছ, ভালো করেছ। আমাদের বাড়ি গরিব, কিন্তু ভালোবাসার কোনো কমতি নেই। এখানে এসে আরাম করো বেটা। বাবুজির ঘর একটা সাধারণ কাঁচা বাড়ি ছিল, যা একটা ছোট্ট নদীর ধারে বাসা বেঁধেছিল। বাড়ির সামনে একটা ছোট্ট বাগান ছিল, যাতে নানা ধরনের সবজি লাগানো ছিল, এবং পিছনে ধানের ক্ষেত অনেক দূর পর্যন্ত ছড়িয়েছিল। পরিবেশ এত শান্ত ছিল যে প্রিয়ার মন হালকা হয়ে গেল। তাকে এখন আর কারোর বিধে দেওয়া চোখের মুখোমুখি হতে হতো না, নাকি তিক্ত কথা শুনতে হতো। এখানে সে নিজে ছিল। সেই রাতে তিনজন একটা সাধারণ খাবারে একসাথে বসল, যার মধ্যে মাছের কারি আর পালং শাকের তরকারি ছিল। সাধারণ খাবার, কিন্তু খুব সুস্বাদু ছিল। আরব দুবাটি ভাত খেল এবং হেসে বলল, নানা ভাইয়ের বানানো খাবার শহরের খাবারের চেয়ে বেশি ভালো মা। বাবুজি স্নেহের সাথে হাসলেন। যদি পছন্দ হয়েছে তো কাল আবার বানিয়ে দেব। এখানে আমার সাথে থাকবে তো, ক্ষুধার্ত থাকবে না। রাত হয়ে গেল। বাগানে ঝিঝি পোকার আওয়াজ প্রতিধ্বনিত হচ্ছিল। প্রিয়া আর তার ছেলে একটা পুরনো বাঁশের খাটে শুয়েছিল। পাতার মধ্যে দিয়ে বয়ে যাওয়া বাতাসের শব্দ শুনছিল। মা, আমরা কি সবসময় এখানেই থাকব? আরব ফিসফিস করে জিজ্ঞেস করল। হ্যাঁ, তোমার পছন্দ হয়েছে? হ্যাঁ, খুব পছন্দ হয়েছে। এখানে নানা ভাই আছে, ক্ষেত আছে, আর বাতাসও খুব ভালো। মা, আমাদের বাড়ি বড় হওয়া উচিত নয়, শুধু মা আর আমি একসাথে থাকতে হবে। ছেলের নিষ্পাপ কথাগুলো প্রিয়ার চোখে জল এনে দিল। সে তাকে শক্ত করে জড়িয়ে ধরল। হ্যাঁ,
তার আর কিছুই চাইছিল না, শুধু তার ছেলে তার সাথে থাক, তা সে যেখানেই হোক সেটাই তার ঘর ছিল। সেই মা ছেলের নতুন জীবন এই শান্ত জায়গা থেকেই শুরু হবে। নিজের প্রতিশ্রুতি অনুযায়ী প্রিয়া একটা নতুন জীবন শুরু করল। সে তার বাঁচানো সামান্য সঞ্চয় থেকে বাড়ির সামনে ছোট্ট উঠোনটা ঠিক করালো এবং একটা সাধারণ ক্যাফে বানালো। ক্যাফেতে শুধু কিছু বাঁশের টেবিল, চেয়ার ছিল এবং একটা খড়ের ছাদ ছিল, যা গ্রামীণ কিন্তু পরিষ্কার পরিচ্ছন্ন আর হাওয়াদার লাগছিল। সে ক্যাফেটার নাম শান্তি রাখল। সকালে প্রিয়া তাড়াতাড়ি উঠে পাউরুটি বানাত এবং আখের রস তৈরি করত। গরম পাউরুটির গন্ধ পুরো মহল্লায় ছড়িয়ে যেত। গ্রামের লোকেরা তার সরলতা আর পরিশ্রমকে পছন্দ করত, তাই তারা প্রায়ই তাকে সমর্থন দিতে আসত। কেউ তার বাচ্চার জন্য স্কুলে নিয়ে যাওয়ার জন্য পাউরুটি কিনত, তো কেউ ক্ষেত থেকে কাজ করে ফেরার সময় আখের রস খেতে থামত। প্রিয়া শুধু বিক্রিই করত না, গ্রামে অনেক গরিব বাচ্চাকে দেখে সে দুপুরে সামান্য খেয়ে বানাত এবং তাদের বিনা পয়সায় খেতে ডাকত। সে সন্ধ্যায় মহল্লার দুর্বল বাচ্চাদের টিউশনও পড়াত। আরফও শীঘ্রই গ্রামের জীবনে মিশে গেল। সে এখন ভিলায় থাকা সেই আদুরে বাচ্চাটি ছিল না, যার দেখাশোনা চাকররা করত। আরফ নিজে বাড়িতে ঝাড়ু দেওয়া, মায়ের সাহায্য করা, মুরগিদের দানা দেওয়া শিখে নিল। তার ত্বক রোদে খেলার কারণে শ্যামলা হয়ে গিয়েছিল, কিন্তু তার হাসি সব সময় ফোটা থাকত। আরফে বন্ধু গ্রামের সরল সিধা বাচ্চারা ছিল। তারা একসাথে ঝিঝি পোকা ধরত, টিলার ওপর ঘুড়ি উড়াত, নদীতে স্নান করত। তার শৈশব সুন্দর আর সরল স্মৃতিতে ভরে গেল। একদিন নেহা শহর থেকে তার সাথে দেখা করতে এলো। সে প্রিয়াকে একটা সাধারণ সুতির শাড়ি পরে তাড়াতাড়ি পাউরুটি বানাতে দেখল। তার কপালে ঘাম ছিল, কিন্তু মুখে হাসি ছিল। নেহার দুঃখ হল, দেখো নিজের অবস্থা, হাত পা কত খসখসে হয়ে গেছে, আগে তো তোমাকে কখনো এইসব করতে হতো না। প্রিয়া হাসল, আমি এতে খুশি পাই নেহা। নিজের হাতে টাকা রোজগার করে নিজের ছেলেকে বড় করা আমার এই জীবনটা খুব সার্থক লাগে। দেখো, আমার কাছে আমার ছেলে আছে, আমার বাবা আছেন এবং ভালোবাসার প্রতিবেশী আছে। আমার কোনো কিছুর অভাব নেই। নেহা সেই ছোট ক্যাফেটার চারপাশে দেখল, তার বন্ধুর শান্ত হাসি দেখল এবং তারপর উঠোনে আনন্দে খেলতে থাকা আরফকে দেখল। সে বুঝতে পারল যে প্রিয়া সত্যিই খুশি খুঁজে পেয়েছে। খুশি বড় বাড়ি বা গাড়িতে থাকে না, বরং মনের শান্তিতে থাকে। হ্যাঁ, তুমি ঠিক বলছ। তোমাকে দেখে আমার মনে হচ্ছে যে তুমি সেই ভিলায় থাকার চেয়েও বেশি সুন্দর এখন লাগছে। দুই বন্ধু একসাথে বসে ঠান্ডা শরবত খেতে খেতে কথা বলতে লাগল। সরিতাজি, করণের মা, তার ছেলের দেউলিয়া হওয়ার পর গ্রামে ফিরে এসেছিলেন। তাদের বাড়ি প্রিয়ার বাড়ি থেকে বেশি দূরে ছিল না। যখন তিনি শুনলেন যে তার প্রাক্তন পুত্রবধূ গ্রামে এসে একটা ক্যাফে চালাচ্ছে, তখন তার রাগও হল আর লজ্জাও। তিনি ভাবলেন যে প্রিয়া তাদের ছেলের সব সম্পত্তি ছিনিয়ে নিয়েছে এবং এখন এখানে আরামের জীবনযাপন করছে। কখনো কখনো তিনি ক্যাফের পাশ দিয়ে যেতেন এবং ঘৃণা ভরা দৃষ্টিতে দেখতেন, কিন্তু যখন তিনি দেখলেন যে প্রিয়া এখনও সবার সাথে ভালো ব্যবহার করে, গ্রামের লোকেরা তাকে ভালোবাসে এবং আরফ দিন দিন বড় আর সুস্থ হচ্ছে, তখন তার মনেও কিছুটা আলোড়ন হল। একদিন জোরে বৃষ্টি হচ্ছিল। সরিতাজি বাজার থেকে ফেরার সময় পিছলে পড়ে গেলেন। প্রিয়া যে ক্যাফে পরিষ্কার করছিল দেখল এবং দৌড়ে এসে তাকে সাহারা দিল। মাজি, আপনি ঠিক তো আছেন? সরিতাজি লজ্জায় প্রিয়াকে দূরে ঠেলতে চাইছিলেন, কিন্তু পায়ে ব্যথার কারণে তিনি উঠতে পারছিলেন না। প্রিয়া কোনো দ্বিধা ছাড়াই তাকে ক্যাফেতে সাহারা দিল, তোয়ালে দিয়ে তাকে শুকালো এবং তারপর তেল নিয়ে তার পায়ের মালিশ করতে লাগল। চলুন, আমি আপনাকে বাড়ি ছেড়ে দিই। সরিতাজি তার প্রাক্তন পুত্রবধূকে দেখলেন, যার সাথে তিনি কখনো ভালো ব্যবহার করেননি এবং যে এখন এত ভালোবাসার সাথে তার দেখাশোনা করছিল। তার মনে একটা অদ্ভুত অনুভূতি জেগে উঠল। তিনি কিছুই বললেন না, শুধু চুপচাপ প্রিয়াকে নিজেকে বাড়ি নিয়ে যেতে দিলেন। প্রথমবারের মতো তার নিজের চিন্তাভাবনার ওপর সন্দেহ হতে লাগল। তিনি কি এই পুত্রবধূকে সত্যি সঠিক বুঝেছিলেন? গ্রামের জীবন শান্তির সাথে কাটতে লাগল। প্রিয়ার শান্তি ক্যাফে দিন দিন আরও বিখ্যাত হতে লাগল। শুধু গ্রামের লোক নয়, আশেপাশের এলাকা থেকেও গ্রাহক আসতে লাগল। তারা শুধু একটা ঠান্ডা পানীয় খেতে বা সুস্বাদু পাউরুটি খেতে আসত না, বরং একটু শান্তি পেতে এবং সেই ক্যাফের মালকিনের সৌম্য হাসি দেখতেও আসত। প্রিয়া এখন সেই চুপচাপ বিষণ্ণ থাকা মহিলাটি ছিল না। তার বাবা, ছেলে এবং প্রতিবেশীদের ভালোবাসার মাঝে থেকে সে যেন আবার বেঁচে উঠেছিল। সে বেশি হাসত, বেশি কথা বলত। তার হাসি এখনও সেই কলেজের ছাত্রীর মতো রোদ ঝলমলে ছিল, কিন্তু এখন তাতে এমন একজন মহিলার পরিপক্কতা আর গভীরতা ছিল যে ঝড়ের মধ্যে দিয়ে পেরিয়ে এসেছে। আরব সেই শান্তিতে দিন দিন বড় হচ্ছিল। সে তার মা আর নানা ভাইকে খুব ভালোবাসত।
কাজ শেষ হবার পর প্রিয়া তার ছেলের সাথে সময় কাটাত। মা ছেলে একসাথে খেতে শামুক ধরত, টিলার ওপর হাঁটতে যেত। এক সন্ধ্যায় মা ছেলে নদীর ধারে সূর্যাস্ত দেখছিল। লাল সূর্য ধীরে ধীরে বাঁশের ঝোপের পিছনে ডুবে যাচ্ছিল, যার ফলে পুরো আকাশ আর জল সোনালি হয়ে গিয়েছিল। আরব তার মাথা মায়ের কাঁধে রাখল এবং হঠাৎ বলল, মা, আমি দেখেছি যে আপনি আজকাল বেশি হাসেন। প্রিয়া থেমে গেল। সে ঘুরে তার ছেলেকে দেখল। তার নিষ্পাপ চোখ তাকে দেখছিল, যার মধ্যে সন্ধ্যার ঝলক দেখা যাচ্ছিল। তুমি এমন কেন বললে? যখন আমরা বড় বাড়িতে ছিলাম তখন আমি আপনাকে খুব কম হাসতে দেখতাম। আপনি শুধু একা বসে জানালা দিয়ে বাইরে দেখতে থাকতেন। কিন্তু যখন থেকে আমরা নানা ভাইয়ের কাছে এসেছি আমি আপনাকে প্রতিদিন হাসতে দেখি। আপনি আমার সাথে হাসেন, নানা ভাইয়ের সাথে হাসেন এবং দোকানে আসা আঙ্কেল আন্টিদের সাথেও হাসেন। আমার আপনার এভাবে হাসা খুব পছন্দ। ছেলের কথাগুলো প্রিয়ার চোখে জল এনে দিল। তাহলে তার ছোট্ট ছেলে সব কিছু দেখেছিল আর অনুভব করেছিল। তার খুশি আর দুঃখ তার বাচ্চার নিষ্পাপ চোখে ছেপে গিয়েছিল। সে তার ছেলেকে জড়িয়ে ধরল এবং তার নরম চুলে চুমু খেল। হ্যাঁ, এখন থেকে মা অনেক হাসবে। মা হাসবে কারণ মায়ের কাছে আরব আছে। আমিও আপনাকে প্রতিদিন হাসাবো। আরব তার বাহু মায়ের গলায় জড়িয়ে দিল এবং খিলখিল করে হেসে উঠল। মা ছেলের হাসি সেই শান্ত নদীর ধারে প্রতিধ্বনিত হল। প্রিয়ার নতুন জীবনের খবর সরিতা জিয়ের গ্রাম পর্যন্ত পৌঁছাল। লোকে বলতো যে প্রিয়া কেবল সুন্দরী আর দয়ালু নয়, বরং খুব সৎও। সে গরিবদের সাহায্য করে, বাচ্চাদের পড়ায় এবং সবাই তাকে ভালোবাসা আর সম্মান দেয়। সরিতাজি এটা শুনে অস্থির হয়ে গেলেন। তিনি সেই দিনগুলোর কথা মনে করতে লাগলেন যখন প্রিয়া নতুন পুত্রবধূ হয়ে এসেছিল। সে সবসময় তার সেবা করত, তার খেয়াল রাখত। যখনই তিনি অসুস্থ হতেন প্রিয়াই নিজের হাতে তার জন্য দলিয়া বানাত আর ওষুধ দিত। কিন্তু তিনি তার সাথে কেমন ব্যবহার করেছিলেন? তিনি তাকে ধমকেছিলেন, দোষী ঠাওরেছিলেন এবং চোখ বুঝে তার ছেলের পক্ষ নিয়েছিলেন। তার মনে একটা অনুশোচনা বাসা বাঁধতে লাগল। তিনি উপলব্ধি করলেন যে তিনি ভুল ছিলেন। তার ছেলের লালসা আর তার উৎসাহ একটা সুখী পরিবারকে ভেঙে যাওয়ার দ্বারপ্রান্তে নিয়ে গিয়েছিল। তার ছেলে এখন ধ্বংস হয়ে গিয়েছিল এবং যে পুত্রবধূকে তিনি তুচ্ছ মনে করতেন সে একটা সুখী আর সম্মানিত জীবনযাপন করছিল। এটা কি কর্মফল নয়? 1 বছরের বেশি কেটে গেল যখন থেকে করণ সবকিছু হারিয়ে দিল। তাকে ঋণ শোধ করার জন্য যা কিছু বাকি ছিল সেটাও বিক্রি করতে হলো। সে দিনমজুরি করতে লাগল। দিনমজুরি করার জন্য সব ধরনের কাজ করত। একজন জমকালো ডিরেক্টর থেকে সে একজন শ্রমিক, একজন কুলি হয়ে গেল। পরিশ্রমের জীবন তার আকর্ষণীয় রূপ শেষ করে দিয়েছিল। সে খুব রোগা আর শ্যামলা হয়ে গেল। দাড়ি চুল বেড়ে গিয়েছিল এবং তাকে ক্লান্ত দেখাচ্ছিল। সে কারো সাথে, এমনকি নিজের মায়ের সাথেও যোগাযোগ করার সাহস করল না। তার লজ্জা ছিল। তার কাছে সেই সব লোকের মুখোমুখি হওয়ার মুখ ছিল না যাদের সে কখনো জানত। কিন্তু তার হৃদয়ের গভীরতায় সে প্রিয়া আর তার ছেলেকে কখনো ভুলতে পারল না। তাদের ছবি প্রতি রাতে তাকে স্বপ্নে কষ্ট দিত। তার প্রিয়ার হাসি মনে পড়ত, আরভের তোতলামো কণ্ঠস্বর মনে পড়ত। তার অত্যন্ত অনুশোচনা ছিল। কয়েক রাতের অস্থিরতার পর সে অবশেষে ফিরে যাওয়ার সিদ্ধান্ত নিল। কিছু ফেরত যাওয়ার জন্য নয়, বরং শুধু একবার তার স্ত্রী আর ছেলেকে দেখার জন্য, যদিও দূর থেকে। সে প্রিয়ার গ্রামের বাস ধরল। যখন সে গ্রামের ধারে বাস থেকে নামল তখন কেউ সেই জমকালো ডিরেক্টর করণকে চিনতে পারল না। তারা শুধু একজন ক্লান্ত, পুরনো পোশাকে, ক্লান্ত আর খালি চোখওয়ালাঞ্জন মানুষকে দেখল। সে শান্তি ক্যাফের রাস্তা জিজ্ঞেস করল। একজন গ্রামবাসী উৎসাহের সাথে তাকে বলল, ও প্রিয়াজির ক্যাফে, আপনি এই রাস্তা ধরে সোজা চলতে থাকুন, নদীর শেষে আপনি পেয়ে যাবেন ছোট্ট একটা ক্যাফে যার উপর বোগেনভিলিয়ার সুন্দর ফুল লাগা আছে। করণ সেই পরিচিত গ্রামের রাস্তায় চলতে লাগল। তার হৃদয় ভারী ছিল। সে জানত না যে সে প্রিয়ার মুখোমুখি কিভাবে হবে। সে কি তাকে ঘৃণা করবে, তাকে তাড়িয়ে দেবে? দূর থেকে সে সেই নদীর ধারে বাসা বাঁধা ছোট্ট সুন্দর ক্যাফেটা দেখতে পেল। রঙিন বোগেনভিলিয়ার ফুলগুলোর নিচে প্রিয়া একটা ছোট চেয়ারে বসেছিল। হাতে একটা বই ছিল এবং সে ধীরে ধীরে হাসতে হাসতে আরবকে পড়তে শেখাচ্ছিল। এই অক্ষরটাকে প্যার ভালোবাসা পড়ে বেটা। প্যার, প্যার, মাকে প্যার ভালোবাসা। আরব পড়ার পর ঘুরে তার মাকে জড়িয়ে ধরল। প্রিয়া হেসে তার মাথায় হাত বুলিয়ে দিল। হ্যাঁ, মাও আরবকে দুনিয়াতে সবচেয়ে বেশি ভালোবাসে। সেই শান্ত আর উষ্ণতা ভরা দৃশ্য করণের হৃদয় একটা ছুরির মতো বিঁধে গেল। প্রিয়ার হাসি, সেই হাসি যা সে হারিয়ে ফেলেছিল, এখন আবার ফুটে উঠছিল, উজ্জ্বল আর খুশি। কিন্তু সেই হাসি এখন তার জন্য ছিল না। সে একটা বড় গাছের পিছনে লুকিয়ে দাঁড়িয়ে রইল। বাইরে আসার সাহস করতে পারল না। সে শুধু সেখানেই দাঁড়িয়ে মা ছেলেকে দেখতে লাগল।
সে তাকে গ্রাহকদের জন্য পানীয় বানাতে দেখল, একজন বুড়ো মহিলার খোঁজ খবর নিতে দেখল, একটা বাচ্চার মুখ মুছতে দেখল। আজকের প্রিয়া খুব অন্যরকম ছিল। সেই একই কোমলতা ছিল, কিন্তু তাতে একটা অদ্ভুত আত্মনির্ভরতা আর শক্তি ঝলকাচ্ছিল। সূর্য ধীরে ধীরে ডুবে যাচ্ছিল, গ্রাহকরা চলে গিয়েছিল। প্রিয়া ক্যাফে গোটালো আর আরব তার মাকে সাহায্য করছিল। করণ এখনও পাথরের মতো সেখানেই দাঁড়িয়েছিল। সে উপলব্ধি করল যে তার হাতে কখনো একটা স্বর্গ ছিল, কিন্তু সে নির্বুদ্ধিতার সাথে সেটাকে ব্যর্থ জিনিসপত্রের পিছনে দৌড়ানোর জন্য ফেলে দিয়েছিল। সে নিজেকে থামাতে পারল না, অশ্রু বইতে লাগল। সেই মানুষটি যে কখনো অহংকারী আর দাম্ভিক ছিল, এখন একটা বাচ্চার মতো কাঁদছিল, নিজের নির্বুদ্ধিতা আর পাপগুলোর জন্য কাঁদছিল। একটা অদ্ভুত আওয়াজ শুনে প্রিয়া ঘুরল এবং সে এটা দেখে স্তব্ধ হয়ে গেল যে গাছের পিছনে কাঁদতে থাকা মানুষটি করণ ছিল। যদিও সে খুব বদলে গিয়েছিল, ক্লান্ত আর অগোছালো, কিন্তু সে সেই চোখগুলো চিনতে পারল। আরভ তার মায়ের দিকে দেখল। সে কিছুক্ষণ হইচই করল এবং তারপর চিৎকার করল, বাবা! ছেলের ডাক যেন একটা আদেশের মতো করণকে তার লুকানোর জায়গা থেকে বাইরে টেনে আনল। সে তাড়াতাড়ি তার অশ্রু মুছল এবং দ্বিধা নিয়ে বাইরে এলো। প্রিয়ার চোখে তাকানোর সাহস করতে পারছিল না। প্রিয়া বাসনপত্রের স্তূপ নিচে রাখল, তাকে দেখল। তার মন অদ্ভুতভাবে শান্ত ছিল, না ঘৃণা ছিল না খুশি, শুধু কিছুটা বিস্ময় ছিল। তুমি এখানে কি করছ? করণ মাথা নিচু করল, তার কণ্ঠস্বর ভারী ছিল। আমি ছেলেকে দেখতে এসেছিলাম। আরব দৌড়ে এলো এবং তার পায়ে জড়িয়ে গেল। তাতে একটুও দূরত্ব ছিল না। যদিও তারা 1 বছরেরও বেশি সময় ধরে দেখা করেনি, বাবা ছেলের সম্পর্ক এখনও সেখানেই ছিল। বাবা, আপনি এসে গেছেন, আমার আপনাকে খুব মনে পড়েছিল। করণ হাঁটু গেড়ে বসে গেল এবং তার ছেলেকে শক্ত করে জড়িয়ে ধরল। তার অশ্রু আবার বইতে লাগল, যার ফলে বাচ্চার ছোট কাঁধ ভিজে গেল। সে একটা শব্দও বলতে পারল না, শুধু নিজের ছেলেকে শক্ত করে ধরে রইল, যেন ভয় ছিল যে ছেড়ে দিলে সে গায়েব হয়ে যাবে। প্রিয়া এই দৃশ্য দেখে আবেগপ্রবণ হয়ে গেল। যদিও করণ তাকে যতটা দুঃখ দিয়েছিল, কিন্তু সে আরভের বাবা ছিল এবং এটা একটা এমন সম্পর্ক ছিল যাকে অস্বীকার করা যেতে পারত না। সে ধীরে ধীরে বলল, অন্ধকার হচ্ছে, ভেতরে চলে এসো। করণ মাথা তুলে তাকে দেখল। তার চোখে অবিশ্বাস ছিল। সে ভেবেছিল যে সে তাকে তাড়িয়ে দেবে। সে ছেলেকে নিয়ে ঘরের ভেতরে গেল। ছোট্ট ঘরটা সাধারণ কিন্তু পরিষ্কার পরিচ্ছন্ন আর আরামদায়ক ছিল। বাবুজি রান্নাঘর থেকে বাইরে এলেন, করণকে দেখলেন, একটা গভীর নিঃশ্বাস নিলেন এবং কিছু না বলে ভেতরে চলে গেলেন। সেই রাতের খাবার নীরবে কাটল। করণ খেতে খেতে কাঁপছিল। কত সময় পরে সে এমন উষ্ণতা ভরা পারিবারিক খাবার পেল। খাবারের পর প্রিয়া আরবকে নানা ভাইয়ের কাছে ভেতরে যেতে বলল। সে একটা কেটলি চা বানালো এবং করণের সামনে রেখে দিল। খেয়ে নাও। করণ তাকে দেখার সাহস করতে পারল না। সে তোতলাল, প্রিয়া, আমি ক্ষমা প্রার্থী। এটা বলে সে নিজেকে থামাতে পারল না এবং তার সামনে হাঁটু গেড়ে বসে গেল। আমাকে মাফ করে দাও প্রিয়া, সব আমার ভুল ছিল। আমি খুব নির্বোধ, খুব অহংকারী ছিলাম। আমার কাছে যা ছিল আমি তার কদর করিনি। আমি তোমাকে খুব দুঃখ দিয়েছি। আমি তোমার কাছে ক্ষমা চাওয়ার সাহস করতে পারি না। আমি শুধু একবার ক্ষমা চাইতে চেয়েছিলাম। আমি ভুল ছিলাম প্রিয়া। প্রিয়া সেই মানুষটিকে দেখল যে তার পায়ে হাঁটু গেড়ে বসেছিল। এই সেই স্বামী ছিল যাকে সে কখনো পুরো হৃদয় দিয়ে ভালোবেসেছিল, যে তার সাথে কঠিন দিনগুলোতে চলেছিল। সে ভুল ছিল, খুব ভুল, কিন্তু তার করুণ অবস্থা দেখে তার মনে এখন কোনো ঘৃণা বাকি ছিল না। সে তাকে ওঠালো। ওঠো, যা হয়ে গেছে তা হয়ে গেছে। না, আমি এর যোগ্য নই, করণ ফুপাচ্ছিল। আমার কাছে সব কিছু ছিল, কিন্তু তোমাকে হারানোর পর আমার বোঝা হলো যে কিছু না থাকার মানে কি হয়। প্রিয়া তাকে দেখল, তার চোখ দয়ালু আর ক্ষমাপূর্ণ ছিল। তুমি সব কিছু হারাওনি, তোমার কাছে এখনও তোমার ছেলে আছে। ঠিক তখনই আরব দৌড়ে বাইরে এলো। তার বাবাকে কাঁদতে আর হাঁটু গেড়ে বসে থাকতে দেখে সে তাড়াতাড়ি এলো এবং তার ছোট্ট হাতগুলো দিয়ে তার বাবার হাত ধরল। সে তার মায়ের দিকে দেখল এবং তারপর তার বাবার দিকে, এবং নিষ্পাপভাবে বলল, বাবা, মা বলেন যে যে নিজের ভুল স্বীকার করে নেয় তাকে আবার ভালোবাসা হয়। ছেলের কথাগুলো করণের শুকনো হৃদয়ে একটা গরম স্রোতের মতো কাজ করল। সে অশ্রুসিক্ত চোখে প্রিয়ার দিকে দেখল। সে কিছু বলল না, শুধু ধীরে ধীরে মাথা নাড়ল। সে জানত যে আগামী পথটা খুব লম্বা, কিন্তু অন্তত সে ক্ষমা আর আশার একটা আলো দেখতে পেয়েছিল। সেই রাতের পর প্রিয়া তাকে থাকার অনুমতি দিল না। সে তাকে পুরনো স্টোর রুমে একটা অস্থায়ী জায়গা দিল। সে না তো মাফ করার কথা বলল, না কি না করার, শুধু সব কিছু সময়ের ওপর ছেড়ে দিল।
করণ জানত যে তার কাছে এখন কিছু চাওয়ার কোনো অধিকার নেই। সে স্বীকার করে নিল। প্রতিদিন সে খুব তাড়াতাড়ি উঠত এবং চুপচাপ ঘরের সব ভারী কাজ করত। সে কাঠ কাটত, জল ভরত, বেড়ার মেরামত করত, বাগানে খোঁড়াখুড়ি করত। সে তার ভুল শুধরানোর একটা উপায় হিসেবে সেই সব করত যা সে করতে পারত। সে প্রিয়ার সাথে বেশি কথা বলার সাহস করত না, শুধু তাকে দূর থেকে দেখত। তার একমাত্র শান্তি আরব ছিল। বাচ্চাটা তার বাবার সাথে খুব টান রাখত। স্কুল থেকে এসেই সে তার বাবাকে খুঁজতে দৌড়াত। বাবা ছেলে একসাথে খেতে যেত। করণ তাকে ধান আর মিষ্টি আলুর গাছ চিনতে শেখাত, তাকে পুরনো গল্প শোনাত। ছেলের সাথে কাটানো মুহূর্তগুলো তার ঝড়ো জীবনের সবচেয়ে শান্ত মুহূর্ত ছিল। বাবুজি, প্রিয়ার বাবা, এখনও করণের প্রতি উদাসীন ছিলেন। তিনি তার সাথে কথা বলতেন না, নাকি তার দিকে দেখতেন। তিনি সেই অশ্রুগুলো ভুলতে পারছিলেন না যা তার মেয়ে এই মানুষটির কারণে ফেলেছিল। এক দুপুরে যখন তিনি দেখলেন যে করণ ফুটো ছাদের মেরামত করছে আর তার পিঠ ঘামে ভিজে গেছে, তখন বাবুজি তার জন্য একটা ঠান্ডা শরবতের গ্লাস নিয়ে এলেন। করণ তার শ্বশুরকে দেখে চমকে গেল এবং তাড়াতাড়ি দাঁড়িয়ে গেল। জি নমস্তে বাবুজি। বাবুজি জবাব দিলেন না। তিনি গ্লাসটা টেবিলের ওপর রাখলেন। খেয়ে নাও এবং তারপর কাজ করো। করণ কাঁপতে থাকা হাতে গ্লাসটা তুলল। এই প্রথমবার ছিল যখন বাবুজি তার সাথে নিজে কথা বললেন। বাবুজি কাছের একটা পাথরের বেঞ্চে বসে গেলেন, একটা বিড়ি জ্বালালেন, একটা লম্বা টান নিলেন এবং তারপর বললেন, তুমি এখানে কি করতে এসেছ? করণ মাথা নিচু করল। জি, আমি প্রিয়ার কাছে ক্ষমা চাইতে এবং ছেলেকে দেখতে এসেছি। ক্ষমা চাইলে কি সব ঠিক হয়ে যায়? বাবুজিয়ের কণ্ঠস্বর ধীরে কিন্তু ভারী ছিল। প্রিয়া তোমার জন্য কতটা দুঃখ সহ্য করেছে তুমি জানো? সে টিচিং কলেজে পড়ত, শিক্ষক হওয়ার স্বপ্ন দেখত, কিন্তু তোমার কারণে সে সব কিছু ছেড়ে দিল এবং হিসাবরক্ষকের চাকরি করল যাতে তোমাকে আর্থিক সাহায্য করতে পারে। যখন তুমি নিজের কাজ শুরু করলে তখন সে তোমার সাথে পুরো রাত জেগে থাকত। যখন তুমি সফল হলে তখন সে তোমার পিছনে হটে, তোমার শক্তি বলো এবং তুমি তার সাথে কেমন ব্যবহার করলে। বাবুজিয়ের প্রতিটি শব্দ করণের বুকে হাতুড়ির মতো লাগছিল। সে একটা শব্দও বলতে পারল না, শুধু চুপচাপ শুনতে লাগল। তোমার কাছে টাকা ছিল, তোমার কাছে মর্যাদা ছিল। তুমি ভাবলে যে তুমি তাকে সব কিছু দিতে পারো, কিন্তু তুমি ভুলে গেলে যে তার বড় বাড়ি বা গাড়ির প্রয়োজন ছিল না। তার একটা ভালোবাসার, খেয়াল রাখা স্বামীর প্রয়োজন ছিল। তুমি বাইরের দেখানোর জন্য নিজের বিশ্বস্ত স্ত্রীকে হারিয়ে দিলে। বাবুজি বিড়িটা নিভিয়ে দিলেন। আমি তোমাকে এখানে থাকতে বাধা দিচ্ছি না, কারণ তুমি আরবের বাবা, কিন্তু প্রিয়া তোমাকে আবার গ্রহণ করবে কিনা এটা তোমার ওপর নির্ভর করে। ভেঙে যাওয়া সম্পর্ক এই ভেঙে যাওয়া বাটির মতো হয়। তিনি কাছে পড়ে থাকা একটা ভেঙে যাওয়া বাটির টুকরোর দিকে ইশারা করলেন। যত চেষ্টা করো না কেন, এটা আগের মতো হতে পারে না। দাগ সব সময় থেকে যাবে। এটা বলে তিনি ঘরের ভেতরে চলে গেলেন এবং করণকে সেই গভীর কথাগুলোর সাথে একা ছেড়ে গেলেন। সে বুঝতে পারল যে ক্ষমা পাওয়ার জন্য তাকে 100 গুণ বেশি পরিশ্রম করতে হবে। তাকে তার অনুশোচনা কথা দিয়ে নয়, বরং নিজের কাজ দিয়ে প্রমাণ করতে হবে। তার প্রায়শ্চিত্তের পথ সবেমাত্র শুরু হয়েছিল। করণের ফিরে আসার আর প্রিয়ার বাড়িতে থাকার খবর শীঘ্রই সরিতাজিয়ের কাছে পৌঁছে গেল। তিনি খুশিও ছিলেন আর চিন্তিতও। খুশি ছিলেন যে তিনি নিজের ছেলেকে পেয়েছেন এবং চিন্তিত ছিলেন যে প্রিয়া তাদের ছেলের সাথে কেমন ব্যবহার করবে। কিছুদিনের দ্বিধার পর তিনি নিজে গিয়ে দেখার সিদ্ধান্ত নিলেন। সেই দিন তিনি পরিষ্কার পরিচ্ছন্ন জামাকাপড় পরলেন, ফলের একটা ঝুড়ি নিলেন এবং শান্তি ক্যাফেতে পৌঁছালেন। সেখানে পৌঁছে তিনি যে প্রথম দৃশ্য দেখলেন সেটা তার ছেলের ছিল। করণ, যে কখনো একজন জমকালো ডিরেক্টর ছিল, এখন পুরনো কাজ করার পোশাকে মনোযোগ দিয়ে এক একটা গ্লাস আর কাপ ধুচ্ছিল। প্রিয়া দোকানে দাঁড়িয়েছিল এবং মাঝে মাঝে ঘুরে তাকে কিছু বলছিল। যদিও তিনি শুনতে পারছিলেন না, কিন্তু তিনি দেখলেন যে তাদের আচরণ স্বাভাবিক ছিল, উত্তেজনাপূর্ণ নয়। সরিতাজি কিছুক্ষণ দ্বিধা করলেন এবং তারপর ভেতরে গেলেন। প্রিয়া, তিনি ধীরে ধীরে ডাকলেন। প্রিয়া ঘুরল এবং তার প্রাক্তন শাশুড়িকে দেখল। সে সামান্য বিস্মিত হল, কিন্তু তবুও শিষ্টাচারের সাথে বলল, জি মাজি, আপনি এসেছেন, বসুন, জল খান। করণ তার মাকে দেখে ঘাবড়ে গেল। তাড়াতাড়ি তার হাত মুছল এবং মাথা নিচু করে দাঁড়িয়ে গেল। মা? সরিতাজি তার ছেলের দিকে তাকালেন না। তার নজর শুধু প্রিয়ার ওপর ছিল। তিনি তার সামনে গেলেন এবং হঠাৎ হাঁটু গেড়ে বসে গেলেন। মা, আমাকে মাফ করে দাও প্রিয়া।
তার এই কাজ দেখে প্রিয়া আর করণ দুজনেই বিস্মিত হয়ে গেল। ক্যাফেতে বসে থাকা কিছু গ্রাহকও চমকে দেখতে লাগল। প্রিয়া তাড়াতাড়ি তাকে ওঠাল। মাজি, আপনি এ কি করছেন? উঠুন। কিন্তু সরিতাজি উঠতে রাজি ছিলেন না। তিনি প্রিয়ার হাত শক্ত করে ধরলেন। তার চোখ ভরে এলো। না বেটা, আমাকে হাঁটু গেড়ে থাকতে দাও। আমি তোমার সাথে ভুল করেছি। আমি ভুল ছিলাম। আমি সঠিক ভুল দেখিনি। চোখ বুঝে নিজের ছেলের পক্ষ নিলাম। আমি তোমাকে দুঃখ দেওয়ার কথা বলেছিলাম। আমি তোমার সুখ নষ্ট করতে সাহায্য করেছিলাম। আমাকে মাফ করে দাও বেটা, আমাকে মাফ করে দাও। প্রিয়ার চোখও ভেজা হয়ে গেল। সে আশা করেনি যে তার শক্ত আর অহংকারী শাশুড়ি এমনটা করতে পারেন। সে জানত যে এভাবে ঝুঁকে পড়ার জন্য তাকে কতটা দুঃখ আর অনুশোচনা হয়েছে। মাজি, আমি আপনার ওপর রাগ করিনি। আপনি উঠুন, লোকে দেখছে। প্রিয়া বলতে বলতে তাকে ওঠানোর চেষ্টা করল। করণও দৌড়ে এলো এবং প্রিয়ার সাথে তার মাকে সাহারা দিল। মা, এটা আমার ভুল ছিল, আপনার নয়। আপনি এমনটা করবেন না। অবশেষে সরিতাজি উঠলেন। তিনি তার পুত্রবধূকে দেখলেন এবং তারপর তার ছেলেকে। তাদের চোখে গভীর অনুশোচনা ছিল। আমি শুধু চাই যে তোমরা দুজনেই একে অপরকে একটা সুযোগ দাও। আরবের মা আর বাবা দুজনেরই প্রয়োজন আছে। প্রিয়া জবাব দিল না। সে শুধু সরিতাজিকে একটা টেবিলে বসালো এবং তাকে এক গ্লাস গরম জল দিল। সেই দিনের পর সরিতাজি প্রায়ই আসা যাওয়া করতে লাগলেন। এখন তিনি দূরত্ব রাখতেন না। তিনি প্রিয়াকে সাহায্য করতেন, দোকান সামলাতেন, আরবের সাথে খেলতেন। তিনি প্রিয়ার সাথে তার নিজের মেয়ের থেকেও ভালো ব্যবহার করতেন। তিনি তার কাজগুলো দিয়ে তার আগের ভুলগুলোর ক্ষতিপূরণ করছিলেন। সরিতাজির পরিবর্তন, করণের অনুশোচনা, প্রিয়া সব কিছু দেখল। তার হৃদয়ে যা এত দুঃখের পর ঠান্ডা হয়ে গিয়েছিল, এখন ধীরে ধীরে গরম হতে লাগল। সে তার শাশুড়ির কথাগুলো নিয়ে ভাবতে লাগল। তাকে কি করণকে এবং তার ছোট্ট পরিবারকে আবার শুরু করার একটা সুযোগ দেওয়া উচিত? করণ ধৈর্যের সাথে সেখানেই রইল। সে এখন আর একজন দোষী আর লজ্জিত মানুষ ছিল না। এর পরিবর্তে সে তার জীবনের জন্য একটা নতুন অর্থ খুঁজতে শুরু করল। সে উপলব্ধি করল যে একজন মানুষের মূল্য টাকা বা পদে নয়, বরং এই কথায় যে সে অন্যের জন্য কি করতে পারে। সে দেখল যে গ্রামে অনেক যুবক বেকার আছে, যাদের কাজের জন্য দূরে যেতে হয়। তার জ্ঞান আর অভিজ্ঞতা দিয়ে তার মনে একটা ধারণা এলো। সে প্রিয়ার সাথে কথা বলল। প্রিয়া, আমার মনে একটা ধারণা আছে। কেননা আমরা গ্রামের যুবকদের জন্য একটা বিনামূল্যে ব্যবসায়িক প্রশিক্ষণ ক্লাস শুরু করি? আমি তাদের কম্পিউটার মেরামত, অনলাইন মার্কেটিং শেখাতে পারি, যাতে তারা তাদের গ্রামের পণ্যগুলো দূর পর্যন্ত বিক্রি করতে পারে। প্রিয়া তাকে দেখল। তার চোখে কিছুটা বিস্ময় আর উৎসাহ ছিল। অনেক দীর্ঘ সময় পর এই প্রথমবার ছিল যখন সে তার মধ্যে সেই উৎসাহী আর উচ্চাকাঙ্ক্ষী করণের ছবি দেখল যে সে বছরখানেক আগে ছিল। এটা একটা ভালো ধারণা, আমি তোমাকে সমর্থন করি। এবং এইভাবে শান্তি ক্যাফেতে একটা বিশেষ ক্লাস শুরু হলো। শুরুতে কিছু লোক কৌতূহলবশত শিখতে এলো, কিন্তু করণের প্রাণপণ, বোঝার সহজ পদ্ধতি এবং ব্যবহারিক জ্ঞানের কারণে ক্লাসে ভিড় বাড়তে লাগল। সে তাদের শুধু জ্ঞানই দিত না, বরং তাদের মধ্যে আত্মবিশ্বাস আর এগিয়ে যাওয়ার ইচ্ছার আগুনও জ্বালাত। প্রিয়াও যোগ দিল। সে মেয়েদের কেক বানানো, পানীয় বানানো শেখাত, এমন দক্ষতা যা তাদের নিজের ছোট ব্যবসা শুরু করতে সাহায্য করত। নদীর ধারের সেই ছোট্ট ক্যাফেটা হইচই আর জীবন দিয়ে ভরে গেল। হাসির আওয়াজ, পড়ার আওয়াজ, বাচ্চাদের খেলার আওয়াজের সাথে মিশে যেত। করণ আর প্রিয়া আবার একসাথে কাজ করতে লাগল, নিজের ধারণাগুলো ভাগ করে নিতে লাগল, ঠিক যেমন শুরুর দিনগুলোতে করত। তাদের মাঝে দূরত্ব যেন মিটে গিয়েছিল। এক সন্ধ্যায় ক্লাস শেষ হওয়ার পর শুধু তারা দুজনেই বাকি ছিল। করণ প্রিয়াকে জিনিসপত্র গোছাতে দেখল এবং হঠাৎ বলল, প্রিয়াজি, ধন্যবাদ। আমাকে এখান থেকে তাড়িয়ে না দেওয়ার জন্য ধন্যবাদ। আমাকে নিজের জীবন আবার শুরু করার একটা সুযোগ দেওয়ার জন্য ধন্যবাদ। এবং আমাকে এই অনুভব করানোর জন্য ধন্যবাদ যে সবচেয়ে গুরুত্বপূর্ণ কি। প্রিয়া ঘুরল এবং তাকে দেখে ভালোবাসার সাথে হাসল। আমি কিছু করিনি, এটা তুমি যে নিজে দাঁড়িয়েছ। আমার আজকের তোমাকে একদম পুরনো তোমার মতো লাগে। প্রিয়ার কথাগুলো করণকে অত্যন্ত আবেগপ্রবণ করে তুলল। সে তার কাছে এলো দ্বিধা নিয়ে। প্রিয়া, আমি জানি এটা খুব কঠিন, কিন্তু তুমি কি আমাকে আরও একটা সুযোগ দিতে পারো? তোমার স্বামী হওয়ার, ছেলের বাবা হওয়ার আর একবার। সে তার চোখে সরাসরি তাকানোর সাহস করল না। সে ভয় পেয়েছিল যে তাকে না শুনতে হবে। প্রিয়া কিছুক্ষণ চুপ রইল।
সে সবুজ ধানের ক্ষেতগুলো দেখল, শান্তভাবে বইতে থাকা নদীকে দেখল এবং তারপর সেই মানুষটিকে দেখল যে তার সামনে আশা আর সত্যতা ভরা চোখে দাঁড়িয়েছিল। সে সঙ্গে সঙ্গে উত্তর দিল না, সে শুধু ধীরে ধীরে বলল, ছেলেকে আনার সময় হয়েছে, আমরা চলি। যদিও সে কোনো নিশ্চিত উত্তর পেল না, কিন্তু আমরা চলি এর সেই মিষ্টি শব্দগুলো করণের হৃদয়ে অপার আনন্দ জাগানোর জন্য যথেষ্ট ছিল। সে জানত যে সে নিজের হৃদয় খোলা শুরু করেছে। সে তার বাকি জীবন এইটা প্রমাণ করতে লাগিয়ে দেবে যে সে এই দ্বিতীয় সুযোগের যোগ্য। জীবন শান্তির সাথে কাটতে লাগল। করণ আর প্রিয়া আবার বিয়ে করল না, না কোনো আনুষ্ঠানিক ঘোষণা করল। তারা স্বাভাবিকভাবে একে অপরের কাছে ফিরে এলো, যেমন দুটো নদী যা অনেক দিনের বিচ্ছেদের পর অবশেষে সমুদ্রে মিলে যায়। তারা একসাথে ক্যাফে চালাত, একসাথে ক্লাস চালাত। নদীর ধারের সেই ছোট্ট বাড়িটা আবার হাসিতে প্রতিধ্বনিত হতে লাগল। বাবুজি দেখলেন যে তার মেয়ে অবশেষে সম্পূর্ণ সুখ পেয়েছে। তিনি খুব সন্তুষ্ট ছিলেন। সরিতাজি প্রিয়াকে একটা খাজানার মতো মানতেন, সব সময় তাকে ভালোবাসার যত্ন করতেন। সেই বছর গ্রীষ্মে করণ আর প্রিয়ার ক্লাস একটা বড় সফলতা পেল। যুবকদের একটা দল গ্রামের বিশেষ পণ্যগুলো সারা দেশে বিক্রি করার জন্য একটা সফল ওয়েবসাইট বানালো এবং অর্ডারের বন্যা এসে গেল। গ্রামের অনেক পরিবারের জীবন ভালো হয়ে গেল। পুরো গ্রাম প্রিয়া আর তার স্বামীর কাছে কৃতজ্ঞ ছিল। উৎসব পালন করার জন্য তারা পাকা ধানের ক্ষেতে একটা ছোট্ট পার্টির আয়োজন করল। সবাই একসাথে খাবার বানালো, গান গাইল, নাচল। পরিবেশ খুব খোশ মেজাজি আর আরামদায়ক ছিল। সেই সন্ধ্যায় যখন সূর্যাস্ত হচ্ছিল এবং পুরো ক্ষেতকে সোনালি করছিল, করণ, প্রিয়া আর আরব ভিড় থেকে আলাদা হয়ে টিলার ওপর হাঁটতে লাগল। ঠান্ডা বাতাস বইছিল, যার মধ্যে নতুন ধানের গন্ধ ছিল। প্রিয়া একটা আকাশী রঙের সুতির শাড়ি পরেছিল এবং তার লম্বা চুল বাতাসে উঠছিল। তাকে খুব সুন্দর আর শান্ত লাগছিল। করণ তার পাশে হাঁটল এবং ধীরে ধীরে তার হাত ধরল। তার হাত পরিশ্রমের কারণে খসখসে ছিল, কিন্তু খুব গরম ছিল। প্রিয়া তার হাত সরিয়ে নিল না, বরং ধীরে ধীরে তাকে চাপ দিল। আরব সামনে দৌড়াচ্ছিল, তারপর সে ঘুরল এবং ঘাসের ওপর বসে গেল। তার বাবা মাকে হাত নেড়ে ডাকা শুরু করল, বাবা, মা, এখানে এসে আমার সাথে বসো। দুজনেই হাসল এবং তাদের ছেলের পাশে বসে গেল। আরব মাঝে বসে গেল, তার মাথা মায়ের কাঁধে ছিল আর পা বাবার কোলে, একটা সম্পূর্ণ বিশ্বাস আর খুশির ভঙ্গিতে। তিনজন চুপচাপ ডুবে যাওয়া সূর্যকে দেখতে লাগল। দৃশ্যটা একটা ছবির মতো সুন্দর ছিল। হঠাৎ আরব করণের দিকে ঘুরল, তার কণ্ঠস্বর পরিষ্কার আর অনুসন্ধিৎসু ছিল, বাবা। হ্যাঁ আমার বেটা, আপনি জানেন মা সবচেয়ে বেশি কোথায় হাসেন? করণ হাসল এবং তার মাথায় হাত বুলিয়ে দিল, কোথায় বলো? আরব সঙ্গে সঙ্গে উত্তর দিল না। সে তার বাবাকে দেখল এবং তারপর তার মাকে। তার চোখ খুশিতে ঝলমল করছিল। সে তার ছোট্ট বাহুগুলো ছড়িয়ে দিল, একটা হাত তার বাবার গলায় আর অন্যটা তার মায়ের গলায়, এবং দুজনকে কাছে টেনে আনল। তারপর সে ফিসফিস করল, গর্ব আর খুশিতে ভরা কণ্ঠে, এত ধীরে যে বাবা আর মা দুজনেই শুনতে পেল। এখানে বাবা আর মায়ের মাঝখানে সেই মুহূর্তে সময় যেন থেমে গেল। একটা বাচ্চার নিষ্পাপ শব্দ আবার করণ আর প্রিয়া দুজনের হৃদয়ের গভীরতাকে স্পর্শ করল। করণ ঘুরল এবং প্রিয়াকে দেখল। সে দেখল যে তার চোখ ভেজা হয়ে গেছে। সে তার হাত বাড়িয়ে ধীরে ধীরে তার খুশির অশ্রু মুছে দিল। সে কিছু বলল না, শুধু তাকে পুরো ভালোবাসা, অনুশোচনা আর কৃতজ্ঞতা দিয়ে দেখল। প্রিয়াও তাকে দেখল। তার চোখে এখন অতীতের ব্যথা ছিল না, শুধু ক্ষমা আর একটা এমন ভালোবাসা ছিল যা ঝড়ের কষ্টি পাথরে পরীক্ষিত হয়ে আরও গভীর আর শক্তিশালী হয়ে গিয়েছিল। তাদের কাছে কখনো একটা খুব বড় বাড়ি ছিল, কিন্তু একটা ঘর ছিল না। এখন তারা একটা ছোট্ট বাড়িতে থাকত, কিন্তু তাদের কাছে একটা পুরো পরিবার ছিল। খুশি কখনো কখনো গন্তব্য হয় না, বরং বিপথগামী হওয়ার পর একে অপরকে আবার খুঁজে পাওয়ার যাত্রা হয়। এবং সেই যাত্রায় সত্যিকারের ভালোবাসা আর ক্ষমাই সেই আলোর স্তম্ভ যা বিপথগামী হৃদয়গুলোকে ফিরে আসার রাস্তা দেখায়। মন্তব্যে অবশ্যই জানাবেন যে আপনি এই গল্পটি কোথা থেকে শুনছেন। আপনার এই গল্পটি কেমন লাগলো? ঈশ্বরের কাছে প্রার্থনা করি যে আপনারা সব সময় সুস্থ এবং খুশি থাকুন। যদি আপনার কাছেও এমন কোনো আকর্ষণীয় গল্প থাকে, তবে আমাদের অবশ্যই শোনাবেন, যাতে আমরা সবাই শুনতে পারি।